একটা বিধবা মেয়ের সাথে আমার ভাতিজার বিয়ে দিলে তুমি? তোমার কি বুদ্ধিভ্রষ্ট হয়েছে? এই মেয়ের স্বামী বিয়ের একদিনের মাথায় মারা গেছে, এমন একটা অপয়া মেয়ের সাথে আমার ভাতিজার বিয়ে দিলে কোন সাহসে? গিয়েছিলে তো ওই মেয়ের বিয়ে খেতে, আর নিজের পুত্রবধূ করে নিয়ে আসলে। ক্ষোভে কথাগুলো বলেন মিসেস রোকেয়া বেগম। নাদিয়া বেগম ইতস্তত করে বললেন, ওফ, আস্তে কথা বলো রোকেয়া, সিরাত শুনে ফেলবে। এটা অনেক কষ্ট পাবে কথাগুলো শুনে। রোকেয়া বেগম বিরক্তিকর মুখমণ্ডল নিয়ে বিছানা থেকে উঠে দাঁড়ালো। প্রচন্ড বিরক্ত নিয়ে বলল, শুনলে শুনবে, ভুল কিছু তো বলিনি। তোমাকে বোকা বানিয়ে ঘাড়ে চেপে বসেছে, এক্কেবারে বউ হয়ে আসলো এই বাড়িতে। রোকেয়া বেগমের কথা শুনে খুবই বিরক্ত হলেন নাদিয়া বেগম। গম্ভীর কণ্ঠে বললেন, সব আবল তাবল কথা কেন বলছো? আর সিরাতের মত ছিল না এই বিয়েতে। ও তো আহনাফকে বিয়ে করতে রাজি হতে চাইছিল না, পরে ওর বাবা কথা রাখতে এই বিয়েতে রাজি হয়। তোমাকে আমার কিচ্ছু বলতে হবে না, সবই এই মেয়ের বুদ্ধি। ইচ্ছে করে প্রথমে রাজি হয়নি, যেন কেউ একে দোষারোপ করতে না পারে। আমি কি বুঝি না চালাকি? নাদিয়া বেগম পুনরায় গম্ভীর কণ্ঠে বলেন, সবাইকে নিজের মতন মনে করো না। তুমি এখন যেতে পারো, তোমার এখানে আর কোনো কাজ নেই। রোকেয়া বেগম রেগে গেল নাদিয়া বেগমের কথায়। ভালো করে নিজের অপমানটা বুঝতে পারলো, কিন্তু কিছু বলল না। আর হাত থেকে ফুলের ডালাটা বিছানার উপর রেখে রুম থেকে চলে আসলো। রোকেয়ার যাওয়ার দিকে তাকিয়ে এক দীর্ঘশ্বাস ত্যাগ করলো নাদিয়া বেগম। নাদিয়া আর রোকেয়া বেগম মিলে রুম ফুল দিয়ে সাজাতে ছিল। নাদিয়া বেগম ফুলের ডালাটা হাতে নিয়ে উঠে দাঁড়ালো। ডালাটা বারান্দায় রেখে ভিতরে আসলো। রুমে আসতে দেখলো অন্যমনস্ক হয়ে সিরাত দাঁড়িয়ে রয়েছে। নাদিয়া বেগম সিরাতের কাছে এগিয়ে গেল। সিরাত এত সময় ওয়াশরুমে ছিল, কিন্তু রোকেয়া বেগমের সব কথাই তার কর্ণঘোর হয়েছে। হঠাৎ মাথায় কারোর স্পর্শ পেতেই সিরাত চমকে উঠল। নাদিয়া বেগম পরম স্নেহে সিরাতের মাথায় হাত বুলাতে বুলাতে হেসে বললেন, ভয় কেন পাচ্ছ মা? ভয়ের কিছু নেই, আমি আছি তো। মুহূর্তে চোখ ছলছল করে উঠল সিরাতে। এখনো পর্যন্ত কেউ তাকে বলেনি ভয়ের কিচ্ছু নেই, আমি আছি তো। শুধুমাত্র আমি আছি তো পাশে, এই কথাটাই অনেক যথেষ্ট মনের সাহস জোগাতে, মনের ভরসা সঞ্চয় করতে। কিন্তু এই কথাটা অনেক দুর্লভ লাইন, সহজে শুনতে পাওয়া যায় না। যদি যেত, তাহলে হয়তো জীবনের কঠিন সময় অনেক সহজে পাড়ি দেওয়া যেত। সিরাতের ভাবনায় ছেদ ঘটিয়ে নাদিয়া বেগম বলেন, চলো বিছানায় বসবে। নাদিয়া বেগম সিরাতকে বিছানায় বসিয়ে বলল, তুমি বসো মা, আমি এক্ষুনি আসছি। সিরাতকে বসিয়ে রেখে নাদিয়া বেগম নিচে চলে গেলেন। সিরাত চুপচাপ বসে ভাবতে লাগলো, নাদিয়া বেগম কত সহজে তাকে আপন করে নিয়েছে। শুধুমাত্র 2 দিনের আলাপে নিজের ছেলের বউ করে নিয়ে আসলেন। কিন্তু বিয়ের মধ্যে যে করুণাও রয়েছে, সে তো কখনো চায়নি করুণার পাত্রী হতে। তাহলে ভাগ্য কেন তাকে বাধ্য করলো করুণার পাত্রী হতে? হয়তো ভাগ্য নিষ্ঠুর, সবসময় নিষ্ঠুরতার পরিচয় দেওয়াই তার কাজ। মানুষ যা করতে চায় না, ভাগ্যের পরিহাস তাকে বাধ্য করে তা করতে। আজকে সিরাতের বিয়ে ছিল আদনানের সাথে। আদনান নিজ থেকে বিয়ের প্রস্তাব দেয়। সিরাতের আগে একটা বিয়ে হয়েছিল, বিয়েটা হয়েছিল পারিবারিকভাবে। কিন্তু বিয়ের পরের দিনই অ্যাক্সিডেন্টে মারা যায় তার স্বামী। সাথে সাথে নতুন বইয়ের তকমা থেকে বিধবার তকমা লাগে তার গায়ে। সব জেনেই আদনান তাকে বিয়ে করতে রাজি হয়। কিন্তু বিয়ের আসরে এই কথা তার মা জেনে বিয়েতে অস্বীকার করেন তিনি। আর আদনানও কোনো কথা না বাড়িয়ে বিয়ের আসর থেকে চলে যায়। ভরা বিয়ের আসরে কটু কথার পাত্রী হয় সিরাত। সবার অপমানের হাত থেকে বাঁচাতে তখনই নাদিয়া বেগম এসে নিজের ছেলের জন্য বিয়ের প্রস্তাব দেয়। সিরাত প্রথমে রাজি হয়নি, কিন্তু পরে চাচার কথা রাখতে বিয়েতে রাজি হয়। হঠাৎ রুমে প্রবেশের আভাস বুঝতে পেরে সিরাত দরজার পানে তাকায়। নাদিয়া বেগম হাতে খাবারের প্লেট নিয়ে ভিতরে প্রবেশ করছে। সিরাতের পাশে বসে ভাত মেখে তার সামনে ধরল। সিরাত শুধু থমকে সেদিকে তাকিয়ে রয়েছে। নাদিয়া বেগমের ব্যবহারে সিরাত ক্ষণে ক্ষণে অবাক হচ্ছে। অল্প সময়ে অনেকটা আপন করে নিয়েছেন তিনি সিরাতকে। নাদিয়া বেগম চোখে ইশারায় সিরাতকে খেতে বললেন। সিরাত খাবার মুখে নিয়ে খেতে লাগলো। এক অদ্ভুত ভালো লাগা কাজ করছে তার মনে। খাবারে এক অদ্ভুত তৃপ্তি পাচ্ছে আজ সে। এই খাবারের ভিতর লুকায়িত রয়েছে মাতৃ স্নেহ, যে স্নেহ পাওয়ার জন্য এতদিন তার মন আফসোস করত। ইস, যদি তার মা বেঁচে থাকতো, তাহলে তাকেও হয়তো তার মা মুখে তুলে খাইয়ে দিত। আজ অনেক বছর পর মাতৃ স্নেহের ছোঁয়া পেল সে।
সিরাত ছোট্ট থাকতেই তার বাবা মা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর থেকে চাচার বাসায় বড় হয়েছে সে। চাচার ভালোবাসা আর চাচির অবহেলার পাত্রী হয়ে তার বড় হওয়া। এই রোড অ্যাক্সিডেন্টে তার জীবন থেকে অনেক কিছু কেড়ে নিল। সবে ওটি থেকে বের হলো আহনাব। নিজের কেবিনে এসে গায়ের অ্যাপ্রন খুলে চেয়ারের উপর রাখলো। চেয়ারে বসে টেবিলে হাত রেখে তার উপর মাথা নুইয়ে রাখলো। মাথা ভার হয়ে রয়েছে তার। ফোনের আওয়াজে মাথা তুলে ফোনের দিকে তাকালো। সে জানে এখন তার মা ফোন দিয়েছে। আহনাব ফোন কেটে দিয়ে উঠে দাঁড়ালো। হাতে অ্যাপ্রন নিয়ে কেবিন থেকে বেরিয়ে গেল। সিরাত পরনে ভারী বেনারসি পাল্টে নর্মাল সুতির শাড়ি পরেছে। গরমে অস্বস্তি হচ্ছিল তার অনেক। মাথার যন্ত্রণায় মরে যাওয়ার উপক্রম তার। শরীর যেন ছেড়ে দিচ্ছে তার। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 12:15। তার যার সাথে বিয়ে হয়েছে সেই ব্যক্তির নাম আহনাব। শুধু এটুকুই জানে সিরাত। তাকে এখনো দেখেনি সিরাত। বিয়ের সময় তার পাশে বসেছিল অনেক সময়, কিন্তু তার দিকে তাকানোর সাহস হয়নি সিরাতের। এই বাসার আসার সাথে সাথে বেরিয়ে গিয়েছে আহনাব। নাদিয়া বেগম বললেন তার জরুরি কাজ আছে, তাই গিয়েছে। সিরাত বিছানায় গা এলিয়ে দিল। আর বসে থাকা সম্ভব হচ্ছে না তার পক্ষে। বিছানায় শুতেই নিজের অজান্তে ঘুমিয়ে পড়ল সিরাত। কিছুক্ষণ পর আহনাব দরজা খুলে ভিতরে প্রবেশ করলো। রুমে আসতেই চোখ গিয়ে পড়ল সিরাতের দিকে। বাইরে ঠান্ডা হাওয়া বইছে, হয়তো ঝড় উঠবে। রুমের জানালা খোলা। বাহিরের বাতাস রুমে ঠান্ডা আবহাওয়া তৈরি করছে। স্নিগ্ধ এক ঘুমন্ত রমণীর দিকে তাকিয়ে রয়েছে আহনাব। সেই তাকানো বেশি সময় স্থায়ী হলো না। আহনাব সিরাতের থেকে দৃষ্টি ফিরিয়ে নিয়ে নিজের দিকে তাকালো। আধো ভেজা হয়ে রয়েছে সে। দ্রুত কাপড়ের কাছে গিয়ে নিজের জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে বের হলো আহনাব। পরনে সাদা টি শার্ট আর কালো ট্রাউজার। টাওয়াল চেয়ারে মেলে দিয়ে রুমের জানালা বন্ধ করলো। মন স্থির করলো সোফায় ঘুমাবে সে। বিছানার কাছে এগিয়ে গেল বালিশ নিতে। সিরাতের অপর পাশে বালিশ রাখা। আহনাব একটু ঝুঁকে বালিশ নিতে গেল। সঙ্গে সঙ্গে সিরাতের ঘুম ভেঙে গেল। চোখ খুলতেই আহনাবকে দেখে চিৎকার করলো। আহনাব চমকে সোজা হয়ে দাঁড়ালো। সে পুরো থমকে গেল। সিরাত উঠে বসে যা বলল তা শুনে আহনাব পুরো অবাক। কে কোথায় আছো? পাশে ডাকাত পড়েছে, কেউ আমাকে বাঁচাও। আহনাব সিরাতের কথা শুনে বালির সাথে থমকে দাঁড়িয়ে রয়েছে। সিরাতের কথায় আহনাব পুরো সিরাতের কথা বোধগম্য হচ্ছে না তার। রুমে ডাকাত দেখলো কোথায়? সিরাতের আহনাবের হাতের বালিশের দিকে তাকিয়ে বলল। আহনাব বুঝতে পারলো সিরাত তাকেই ডাকাত বলেছে। কথাটা বোধগম্য হতেই আহনাবের মুখে রাগ ফুটে উঠল। জল শক্ত করে বলল, এই মেয়ে, আমাকে তোমার ডাকাত মনে হয়? আহনাবের এমন কণ্ঠে হালকা কেঁপে উঠল সিরাত। হুঁশ ফিরল তার। হঠাৎ চোখ খুলে আহনাবকে এভাবে দেখে যা মাথায় আসছে তাই বলে ফেলেছে সিরাত। আহনাবের মুখের দিকে স্থির দৃষ্টি নিক্ষেপ করলো। না, একে দেখে তো ডাকাত মনে হয় না। ডাকাত দেখতে তো আরো ভয়ানক। ডাকাতদের বড় বড় গোঁফ থাকে, কিন্তু এর তো তেমন গোঁফ নেই। ডাকাত যদি না হয় তাহলে কি? পরিচিত তো না। এত রাতের রুমে অপরিচিত কাউকে দেখে খুব অস্বস্তি লাগছে তার। সিরাত প্রশ্নোত্তর কণ্ঠে বলল, আপনি কে? এত রাতে এই রুমে আসার সাহস কি করে হলো আপনার? আহনাব ভোর কুচকে সিরাতের দিকে তাকিয়ে বলল, আমার রুমে বসে আমাকে জিজ্ঞেস করছো রুমে আসার সাহস কি করে হলো আমার? সিরাত অবাক নয়নে তাকিয়ে বলল। এটা আপনার রূপ? আহনাব বিরক্তি নিয়ে বলল। কোনো সন্দেহ আছে? সিরাত আনমনে বলল। হ্যাঁ। আহনাব এক ভুরু উঁচু করে সিরাতের দিকে তাকালো। সিরাত আহনাবের তাকানো দেখে নির্বিকার কণ্ঠে বলল, আপনি আহনাফ? আহনাব কিছু বলল না। বালিশ সাথে নিয়ে সোফার কাছে গেল। সোফার উপর বালিশ রেখে বেডের কাছে গিয়ে পাশের দেওয়ালে লাইটের সুইচ অফ করলো। বেডের পাশের সাইড টেবিলের উপর রাখা টেবিল ল্যাম্প জ্বালালো। টেবিল ল্যাম্পের আলোতে সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছে রুমের ভিতর। সিরাত এক দৃষ্টিতে তাকিয়ে আহনাবের কর্মকাণ্ড দেখছে। আহনাব সোফায় এগিয়ে গিয়ে শুয়ে পড়ল। সিরাত স্থির হয়ে বসে রয়েছে। আহনাব চোখের উপর হাত ভাঁজ করে রেখে বলল, শুধু নাম জেনেই একজনকে বিয়ে করলে, এখন আমার জায়গায় অন্য কেউ আমার পরিচয় দিলে তাকে আমি বলে বিশ্বাস করতে। এখনো মানুষ এতটা কিভাবে বোকা হয়? তোমার মতো বোকা আর বিরক্তির মানুষের জন্য সমাজে যত ঝামেলা। আহনাবের কথা শুনে নিজের অজান্তে চোখ বেয়ে অশ্রুবিন্দু গড়িয়ে পড়ল। আহনাব পুরোনাই বলে উঠল, আর হ্যাঁ, প্রতিদিন আমি সোফায় ঘুমাতে পারবো না। সপ্তাহে 4 দিন তুমি আর 3 দিন আমি সোফায় ঘুমাবো। আর আমার উপর নিজের কোনো অধিকার দেখাতে আসবে না। আমি আমার মতো আর তুমি তোমার মতো থাকবে। সিরাত কিছু বলল না।
নীরবে অশ্রু বিসর্জন দিচ্ছে। ক্লান্ত থাকায় আহনাফ দ্রুত ঘুমিয়ে পড়ল। সিরাত বসে বসে জীবনের সমীকরণ মিলাচ্ছে। তার জীবনে কত কিছু হয়ে গেল। প্রত্যেক মেয়েরই বিয়ে নিয়ে অনেক স্বপ্ন থাকে, তারও ছিল নিজের একটা সংসার হবে, কিন্তু এই সংসারে তাকে হয়তো সারা জীবন করুণার পাত্রী হয়ে থাকতে হবে। আর ভাবতে পারছে না কিছু, প্রচন্ড মাথা ব্যথা করছে তার। বিছানায় গা মেলে দিল সিরাত, চোখ বন্ধ করে রেখেছে। চোখ বন্ধ করতে ঘুমিয়ে পড়ল সিরাত। ভোরের আলো ফুটেছে, কিছু সময় হয়েছে, এখনো পুরোপুরি আলো ফুটেনি। চারিদিকে পাখির কিচিমিচির আওয়াজ। সিরাতের ঘুম ভেঙে গিয়েছে আজানের শব্দে। উঠে বসলো, নামাজ পড়ার জন্য অজু করতে চলে গেল। অজু করে এসে জায়নামাজ খুঁজতে লাগলো। রুমের চারিদিকে চোখ বুলালো, দৃষ্টি স্থির হলো ওয়ারড্রোবের উপর, সেখানে জায়নামাজ ভাঁজ করে রাখা রয়েছে। সিরাত ধীর পায়ে সেদিকে এগিয়ে গেল, জায়নামাজ হাতে নিয়ে নিচে বিছিয়ে নামাজ পড়া শুরু করলো। নামাজ শেষ করে যথাস্থানে গুছিয়ে রেখেছে জায়নামাজ। ধীর পায়ে এগিয়ে গেল বারান্দায়। বারান্দায় অনেক জাতের ক্যাকটাসের গাছ রয়েছে। ক্যাকটাসের সৌন্দর্য অতুলনীয়। ক্যাকটাসের সৌন্দর্যে বিমোহিত হয়ে বাড়ির কোণে ঠাঁই দেয়, কিন্তু এর সৌন্দর্যে বিমোহিত হয়ে স্পর্শ করলে এটি তার ভয়ানক রূপ দেখায়। শরীরে অসংখ্য কাঁটায় ভর্তি। এর সৌন্দর্য শুধু দূর থেকে উপভোগ করা যায়। ক্যাকটাস হচ্ছে ক্যারিওফিলালিস বর্গের ক্যাকটাস পরিবারের উদ্ভিদ। এই উদ্ভিদে রয়েছে পানি সংরক্ষণের অসাধারণ ক্ষমতা। মরুভূমির প্রচুর উত্তপ্ত আবহাওয়াতেও ক্যাকটাস পানি সংরক্ষণ করতে পারে বলে ক্যাকটাস 200 বছরের মতো বেশি সময় বাঁচতে পারে। ক্যাকটাস ঘরের ভেতরে টবে লাগানো হলে 10 থেকে 40 বছর বেঁচে থাকতে পারে। বারান্দায় ভিন্ন টবে ভিন্ন ভিন্ন ছোট সাইজের ক্যাকটাস গাছ লাগানো রয়েছে। সিরাত দেওয়ালে পিঠ ঠেকিয়ে নিচে বসে পড়ল, তার দৃষ্টি বাহিরের দিকে স্থির। বাহিরে এক স্নিগ্ধ পরিবেশ, স্নিগ্ধ বাতাস। সিরাত চোখ বন্ধ করে জোরে নিঃশ্বাস নিল, আবার ত্যাগ করলো। এই সময়ের বাতাস স্বাস্থ্যের জন্য ভালো। সিরাত দেওয়ালে মাথা ঠেকিয়ে বসে পড়ল। বাহিরের পরিবেশ দেখতে দেখতে একসময় ঘুমিয়ে পড়ল। হঠাৎ ঘুম ভাঙতেই সিরাত চারিদিক পর্যবেক্ষণ করে বুঝলো সকাল হয়েছে, অনেক সময় হয়ে গেছে। দ্রুত উঠে রুমে চলে আসলো। সোফায় আহনাফ নেই, রুমের কোথাও নেই। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 7:25। সিরাত রুম থেকে বের হওয়ার জন্য দরজার কাছে যেতেই কারোর সাথে ধাক্কা খেলো। তাল সামলাতে না পেরে নিচে পড়ে গেল। সিরাত চোখ মুখ খিচে উপরে তাকিয়ে দেখলো আহনাফ কপালে সরু ভাঁজ করে তার দিকে তাকিয়ে রয়েছে। গম্ভীর কণ্ঠে আহনাফ পড়ল, গাধা নাকি তুমি? দেখে চলতে পারো না? সিরাত উঠতে উঠতে বিরক্তি নিয়ে বিড়বিড় করে বলল, আমি না হয় দেখে চলতে পারি না, আর আপনি নিজে অন্ধের মতো চলছিলেন কেন? আহনাফের ঠিকই কর্ণখুর হয়েছে সিরাতের কথাগুলো। কপালে আরো সূক্ষ্ম ভাঁজ ফেলে বলল, কি বললে? সিরাত আহনাফের দিকে তাকিয়ে নির্বিকার ভঙ্গিতে বলল, কিছু না। আহনাফ কিছু বলতে যাবে, কিন্তু ফোন আসাতে কিছু বলল না। ফোন কানে দিয়ে কথা বলতে বলতে বারান্দায় চলে গেল। সিরাত আহনাফের যাওয়ার পানে তাকিয়ে রইল। আহনাফের পরনে সাদা শার্ট আর কালো প্যান্ট, ফর্মাল ড্রেস। আহনাফ দেখতে ফর্সা, তার উপর গালে চাপদাড়ি। দেখতে সুন্দর হলে কি হয়েছে, ব্যবহার ভয়ানক। যত সময় দেখলাম শুধুই মেজাজ ক্যাকটাসের মতো। ক্যাকটাস যেমন দেখতে সুন্দর, তেমন ধরতে গেলে কাটা ফুটে। আর উনিও তেমন দেখতে যেমন সুন্দর, কিন্তু কথা বলে কাটার মতো বলে। মিস্টার ক্যাকটাস। কথাগুলো আনমনে বলে বেরিয়ে গেল সিরাত। সিরাতকে সিঁড়ি বেয়ে নামতে দেখে নাদিয়া বেগম বললেন, আহনাফ কোথায়? সিরাত নাদিয়া বেগমের পাশে এসে দাঁড়িয়ে পড়ল। উনি ফোনে কথা বলছেন, আমি কোনো সাহায্য করব? নাদিয়া বেগম টেবিলে নাস্তা গুছিয়ে রাখতেছিলেন। সিরাতের দিকে তাকিয়ে হাসি দিয়ে বললেন, তোমাকে কিছু করতে হবে না, তুমি বসো। সিরাত চুপ করে দাঁড়িয়ে রইল। নাদিয়া বেগম রান্নাঘরের দিকে তাকিয়ে রোকেয়া বেগমকে উদ্দেশ্য করে বলেন, জুসের জগটা নিয়ে আয় তাড়াতাড়ি। সিরাত নাদিয়া বেগমকে থামিয়ে বলল, আমি নিয়ে আসছি। বলে সিরাত রান্নাঘরে চলে গেল। রান্নাঘরে যেতেই সিরাতের চোখ পড়ল রোকেয়া বেগমের দিকে। তিনি বিরক্তি নিয়ে সিরাতের দিকে তাকিয়ে আছেন। সিরাত ইতস্তত করলো, অন্যদিকে তাকাতে থাকলো। খেয়াল করলো রোকেয়া বেগমের হাতের পাশেই জুসের জাগটা রাখা। সিরাত ধীর পায়ে নিচের দিকে তাকিয়ে সেদিকে এগিয়ে গেল। জুসের জগ হাতে নিয়ে আর কোনো দিকে না তাকিয়ে দ্রুত বেরিয়ে আসলো রান্নাঘর থেকে। রান্নাঘর থেকে বের হতেই হাঁপ ছেড়ে বাঁচলো। জুসের জগ এনে টেবিলের উপর রাখলো। টেবিলের এক কোণে বসে আহনাফ ফোনে কিছু দেখছে আর নাস্তা করছে। নাদিয়া বেগম সিরাতকে গ্লাসে জুস ঢেলে আহনাফকে দিতে বলল। সিরাত
একটা গ্লাসে জুস ঢেলে আহনাফের পাশে রাখতেই আহনাফ সিরাতের দিকে তাকালো। আহনাফের চোখে চোখ পড়তেই সিরাতের অস্বস্তি লাগলো। দ্রুত চোখ সরিয়ে অন্যদিকে তাকালো। নাদিয়া বেগম কিছু একটা বলতেই আহনাফ রাগে খাবার রেখে উঠে দাঁড়ালো। আহনাফের এমন কাণ্ডে সিরাত কেঁপে উঠল। তোমার কথা রাখতে বিয়ে করেছি, এখন আর কোনো কিছু আমার পক্ষে করা সম্ভব নয় মা। মিসেস নাদিয়া বেগম গম্ভীর কণ্ঠে বললেন, এ যখন করলেই এখন সবার কাছে স্ত্রীর পরিচয় দিতে সমস্যা কি? আহনাফ বিরক্তি নিয়ে একবার সিরাতের দিকে তাকালো। আহনাফের বিরক্ত মাখা নজর সিরাতের চোখে পড়েছে। আহনাফ পুনরায় মায়ের দিকে তাকিয়ে তপ্ত নিঃশ্বাস ত্যাগ করে গম্ভীর কণ্ঠে বলল, সবাইকে অনুষ্ঠান করে জানালেই স্ত্রীর পরিচয় পাওয়া যায় না। হয়তো সবাই জানবে এই মেয়েটা আমার স্ত্রী, তবে আমি মন থেকে কোনো দিন এই মেয়েকে স্ত্রী বলে মানতে পারবো না। মেয়েটা বিধবা, আর বিয়ের আসরে বিয়ে ভেঙে গেছে সমাজে লোক লজ্জা থেকে বাঁচানোর জন্য এই বিয়েটা করছি, শুধুমাত্র তোমার কথা রাখতে। এর থেকে বেশি কিছু আমার থেকে আশা করা বেকার। কথাগুলো বলেই টেবিলের উপর থেকে ফোন নিয়ে আহনাফ চলে গেল। আহনাফের কথাগুলো শুনে সিরাতের চোখ ছলছল করে উঠল। মিসেস নাদিয়া বেগমের মুখে হতাশার ছাপ। আসলে কি তিনি ভুল করলেন সিরাতের সাথে আহনাফের বিয়ে দিয়ে? মেয়েটাকে ভালো রাখার আশে কি শেষ পর্যন্ত মেয়েটাকে দুঃখের সাগরে ভাসিয়ে দিল? ভেবেছিল আহনাফ সিরাতকে বুঝতে পারবে, সিরাতকে সঠিক সম্মান দিতে পারবে, কিন্তু ছেলেটা যে সিরাতকে করুণার পাত্রী বানিয়ে দিল। নাদিয়া বেগম কোন মুখে এখন সিরাতের সাথে কথা বলবেন? তিনি অনুতাপের চোখে সিরাতের দিকে তাকিয়ে কিছু বলতে নিতেই সিরাত বলে উঠল, উনি যখন চায় না তখন কোন অনুষ্ঠান করে আমাকে ওনার স্ত্রীর পরিচিত করা লাগবে না। উনি আমাকে বিয়ে করেছেন, এটাই অনেক, আর কোনো কিছুর প্রয়োজন নেই আমার। কথাগুলো বলে মিলান হাসি দিল সিরাত। মন তার অসহ্য যন্ত্রণায় দুমড়ে মুচড়ে যাচ্ছে, তবুও মুখে মিলান হাসি বজায় রেখে বলল, আমি উপরে রুমে যাচ্ছি। কথাটা বলে আর এক মুহূর্ত দাঁড়ালো না সিরাত, দ্রুত পায়ে উপরে চলে গেল। রোকেয়া বেগম চেয়ার টেনে বসে বললেন, আমাদের আহনাফের জীবনটা ধ্বংস করে দিলে তুমি। নিজের মতামত ছেলের উপরে চাপিয়ে দিলে, তাও এমন একটা অপয়া মেয়ের জন্য। নাদিয়া বেগম গম্ভীর চোখে রোকেয়া বেগমের দিকে তাকিয়ে বললেন, সিরাতের সাথে যা কিছু হয়েছে তাতে সিরাতের কোনো দোষ নেই। শুধু শুধু সিরাতকে দোষারোপ করা বন্ধ করো। কথাটা বলেই নাদিয়া বেগম উঠে চলে গেলেন। তারও আর খাওয়া হলো না। সিরাত দেওয়ালে হেলান দিয়ে বসে রয়েছে, চোখ দিয়ে তার অশ্রুবিন্দু গড়িয়ে পড়ছে। উনি ঠিকই বলেছেন, বিধবা মানে এই সমাজে তাদের কোনো মূল্য নেই, বেঁচে থাকা তাদের জন্য তিক্ততা। তার উপর আবার ভরা আসরে বিয়ে ভেঙেছে, যার কারণ আমি বিধবা। আমার আগে একটা বিয়ে হয়েছিল, বিয়ের পরে তিনি আমার স্বামী মারা যায়, যার জন্য সমাজ আমাকে দায়ী করে। সমাজের সবাই বলে আমি অপয়া, যার কারণে ভাগ্য এমন করেছে আমার সাথে। উনি আমাকে বিয়ে না করলে হয়তো আমাকে সমাজের কথাই মরে যেতে হতো। উনি অনেক করেছেন আমার জন্য, আর কিছুই প্রয়োজন নেই আমার। তেমন ভাগ্য নেই আমার যে স্বামীর কাছে পূর্ণ সম্মান পাবো। আমাকে বিয়ে করে সমাজে অনেক সম্মানের সাথে বাঁচার সুযোগ করে দিয়েছেন, এটাই অনেক। উনি না হয় মন থেকে স্ত্রীর সম্মান নাই বা দিতে পারলেন, এতে আমার কোনো দুঃখ নেই। কথাগুলো বলে হাত দিয়ে চোখের পানি মুছে নিল সিরাত। উঠে দাঁড়ালো। ভাগ্য তার সাথে যতই নিষ্ঠুরতা করুক না কেন, সে আর কষ্ট পাবে না। নিজেকে ধাতস্থ করে বেডের দিকে তাকালো। বেডে শুকনো ফুলের পাপড়ি পড়ে রয়েছে। সিরাত বেডের দিকে এগিয়ে গেল, পাপড়িগুলো কুড়িয়ে নিজের আঁচলে রাখলো। তারপর সেগুলো বারান্দায় রেখে দিয়ে আসলো। তারপর রুমে এসে বেড গুছিয়ে রাখলো। রুম পুরো গোছানো। পুরো রুম দেখে বোঝা যাচ্ছে আহনাফ খুব পরিপাটি। সিরাত লাগেজ থেকে একটা শাড়ি বের করে গোসলে চলে গেল। নিজের কেবিনে বসে রিপোর্ট দেখতেছিল আহনাফ। পরনে সাদা অ্যাপ্রন। খুব মনোযোগ দিয়ে এক রোগীর রিপোর্ট দেখতে আসে আহনাফ। তখন তার কেবিনে কেউ প্রবেশ করলো। চেয়ার টেনে আহনাফের সামনে বসে বলল, দেশের বিখ্যাত হার্ট সার্জন মিস্টার আহনাফ চৌধুরী, যে কিনা অল্প বয়সে বেস্ট হার্ট সার্জনদের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। এত নামকরা ব্যক্তির বিয়ের খবর কেউ জানে না, গোপনে বিয়ে করছে। আহনাফ চোখ তুলে সামনে তাকালো। তার সামনে এক হাস্যোজ্জ্বল মেয়ে বসে রয়েছে, যার মুখে লেগে রয়েছে হাসির রেখা। আহনাফ নির্বিকার কণ্ঠে বলল, তুই এখানে? মেয়েটি জবাবে বলল, কেন, আমাকে দেখে খুশি? মেয়েটিকে থামিয়ে আহনাফ বলল, ফালতু কথা কম বলে যা জিজ্ঞেস করছি তাই বল। মেয়েটি হতাশা ভঙ্গিতে বলল, আজকে আসছি, আর এই হসপিটালে জয়েন করেছি। আহনাফ চেয়ার থেকে উঠে দাঁড়ালো।
হাতে রোগীর রিপোর্ট নিয়ে বলল। আমাকে যেতে হবে রোগী দেখতে। বাসায় কি একসাথে যাবি? মেয়েটি হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে বলল। হুম। আহনাফ মেয়েটিকে নিজের কেবিনে অপেক্ষা করতে বলে চলে গেল। ঘড়িতে 3টা কাটা ছুঁই ছুঁই। নাদিয়া বেগম ক্লান্ত দেহ সোফায় এলিয়ে দিয়ে সিরাতকে ডাক দিল। নাদিয়া বেগমের কণ্ঠ শুনে সিরাত দ্রুত নিচে নেমে আসলো। নাদিয়া বেগম অনেক আগেই একটা কাজের জন্য বের হয়েছিলেন। এই দুপুরের গরমে তিনি অনেক ক্লান্ত হয়ে গেছেন। বাহিরে রোদের প্রখর অনেক। তিনি কোথাও গিয়েছিলেন তা বাড়ির কাউকে জানাননি। সিরাত এক গ্লাস পানি এনে দিলে তার এক মুহূর্ত দেরি না করে দ্রুত খেলেন তিনি। খালি গ্লাসটা সিরাতের হাতে দিয়ে বলেন, বুঝলে, রাস্তায় প্রচুর ট্রাফিক জ্যাম। এই গরমে অনেক সময় জ্যামে আটকে পড়ে থাকতে হয়েছে, তাই আসতে দেরি হয়েছে। দুপুরে খেয়েছো? সিরাত না সূচক মাথা নাড়ালো। নাদিয়া বেগম ব্যস্ত হয়ে বলেন, কোনো খাওনি কেন? সকালেও তো কিছু খাওনি। সিরাত নাদিয়া বেগমকে ব্যস্ত হতে দেখে শান্ত কণ্ঠে বলল, আসলে একা একা খেতে ইচ্ছে করছিল না, তাই আপনার জন্য অপেক্ষা করতেছিলাম। আর আপনিও তো সকালে কিছুই খাননি। নাদিয়া বেগম দীর্ঘশ্বাস ফেললেন। সকালে যে কাণ্ড হলো, তারপর আর খাবার গলা থেকে নামবে কিভাবে? সিরাতকে খাওয়ার জন্য বলতে গিয়েও বলতে পারেনি। সিরাতের সাথে কথা বলতেই তার অনেক অনুতাপ বোধ হচ্ছে। এমন সময় কারোর কণ্ঠ শুনে নাদিয়া বেগম আর সিরাত পিছনে ফিরে তাকালো। দরজার সামনে এক বয়স্ক লোক দাঁড়িয়ে বলল, এক গ্লাস ঠান্ডা পানি পাওয়া যাবে মামা? তৃষ্ণায় গলা শুকিয়ে যাচ্ছে অনেক। নাদিয়া বেগম আশ্বাস দিয়ে বলেন, অবশ্যই রহিম চাচা, আপনি ভেতরে আসুন। মা, একটু ওনাকে এক গ্লাস ঠান্ডা পানি এনে দাও। লোকটি ভিতরে এসে নাদিয়া বেগমের সামনে দাঁড়ালো। সিরাত উপর নিচে মাথা নাড়িয়ে ঠান্ডা পানি নিয়ে আসলো। পানির গ্লাস লোকটির হাতে দিতেই তিনি দ্রুত পানি পান করলো। দেখেই বোঝা যাচ্ছে অনেক তৃষ্ণার্ত তিনি। পানি পান করে বলেন, এত সময় পর শান্তি পেলাম। তাহলে মা, আমি বাড়ি গেলাম, দুপুরে খাবার সময় পেরিয়ে যাচ্ছে। লোকটি তাদের গাড়ির ড্রাইভার। নাদিয়া বেগম বাধা দিয়ে বললেন, আজকে এখানে খেয়ে যান চাচা। লোকটি অসম্মতি জানিয়ে বলল, না মা, আগে একটা সিগারেট খাওয়া লাগবে, তারপর বাসায় যেয়ে শান্তি মতো খাবো। নাদিয়া বেগম বিরক্তি নিয়ে বলেন, বয়স তো অনেক হলো চাচা, এখনো কি সিগারেট খান? সিগারেট মানুষের অনেক ক্ষতি করে। লোকটি হাসি মুখে বললেন, সবাই তো তাই বলে, কিন্তু সিগারেট ছাড়তে পারি না। সিগারেট ছাড়া যায় না। সিরাত বলে উঠল, সিগারেট খাওয়া ছেড়ে দেওয়া যায়, শুধু মনোবল লাগে। আমরা যদি ছাড়তে পারবো না, তাহলে কোনো জিনিসই ছাড়া সম্ভব না। আর আমরা যদি জানি সিগারেট খেলে কি কি ক্ষতি হয়, তাহলে খুব সহজে সিগারেট খাওয়া ছেড়ে দেওয়া যায়। রহিম চাচা হাসি মুখে বললেন, সিগারেট কোনো ক্ষতি করে না মা, আমার তো তেমন কোনো ক্ষতি হয়নি। সিরাত অমত পোষণ করে বলল, হয়েছে, আপনি বুঝতে পারছেন না। রহিম চাচা অবাক হয়ে সিরাতের দিকে তাকিয়ে রইল। সে সিরাতের কথা বুঝতে পারল না। সে তো কোনো ক্ষতি দেখতে পাচ্ছে না। সিরাত বুঝতে পারল রহিম চাচা তার কথা বুঝতে পারেনি। তাই সিরাত বলল, আমাদের নিঃশ্বাসের সাথে অক্সিজেনের ফুসফুসে যায়। ফুসফুসে রয়েছে কোটি কোটি বায়ুথলি। এই বায়ুথলি যদি ফুসফুস থেকে অক্সিজেনের রক্তে প্রবেশ করে, ধূমপান ফুসফুসের বায়ুথলিকে ধ্বংস করে। একবার বায়ুথলি ধ্বংস হলে নতুন করে তৈরি হয় না। কোটি কোটি বায়ুথলি থাকা আমরা সহজে বুঝতে পারি না, কিন্তু নীরবে ফুসফুসের ক্ষতি হতে থাকে। এর থেকে শুরু হয় শ্বাসকষ্ট রোগ। এই শ্বাসকষ্টের রোগ শুরু হলে এর থেকে মুক্তি পাওয়ার উপায় নেই। ধূমপানের কারণে ফুসফুসে ক্যান্সারও হতে পারে। শুধু ফুসফুসে না, আরও অনেক জায়গায় হতে পারে। শুধু ধূমপানের কারণে হার্ট অ্যাটাকও হতে পারে। প্রতি 2 জন ধূমপান খাওয়া ব্যক্তির মধ্যে একজন মৃত্যুবরণ করে ধূমপানের কারণে। আরেকজন সিগারেট খাওয়া মানুষ সাধারণ মানুষের থেকে 8 থেকে 9 বছর কম বাঁচে। শেষ সিগারেট খাওয়া 20 মিনিটের মধ্যে হার্টবিট আর ব্লাড প্রেশার স্বাভাবিক হতে শুরু করে। 8 ঘন্টার মধ্যে অক্সিজেনের পরিমাণ স্বাভাবিক হতে শুরু করে। 48 ঘন্টার মধ্যে শরীর থেকে সব কার্বন মনোক্সাইড দূর হতে যায়। নাকের ঘ্রাণ আর মুখের স্বাদ ফিরে আসে। 72 ঘন্টার মধ্যে শ্বাসতন্ত্র প্রসারিত হওয়া শুরু করে, যার ফলে শ্বাস নেওয়া সহজ হয়ে যায়। 1 বছর পর হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই কমে আসে। শুধুমাত্র মনোবল আর ক্ষতির কারণ দিকগুলো মাথায় রেখে খুব সহজে সিগারেট খাওয়া ছেড়ে দেওয়া যায়। এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামলো সিরাত। রহিম চাচা সব বুঝতে না পারলেও অনেকটাই বুঝেছে। তিনি হাসি মুখে বলেন, এখন থেকে তোমার কথা মাথায় রাখবো মা।
এগুলো মনে থাকলে আর আমি সিগারেট খেতে মন চাইবে না। জেনে শুনে নিজের ক্ষতি করা বোকামি। তখনই কেউ বলে উঠল। বাহ, তুমি তো দেখি অনেক কিছু জানো। সিরাত দরজার দিকে তাকালো। দরজার সামনে আহনব আর একটি মেয়ে দাঁড়িয়ে রয়েছে। আহনব মুগ্ধ নয়নে সিরাতের দিকে তাকিয়ে রয়েছে। এত সময় মনোযোগ দিয়ে সিরাতের কথাগুলো শুনেছে সে। মেয়েটি এসে সিরাতকে জড়িয়ে ধরলো। হঠাৎ এমন কাণ্ডে সিরাত থমকে গেল। মেয়েটি সিরাতকে ছাড়তেই নাদিয়া বেগম হাসি মুখে মেয়েটিকে জড়িয়ে ধরলো। সিরাত অবাক পানে সেদিকে তাকিয়ে রয়েছে। কে মেয়েটি? কেমন আছিস ফারিহা? মেয়েটি নাদিয়া বেগমকে ছেড়ে সোজা হয়ে দাঁড়িয়ে বলল। এই তো ভালো মামনি। ফারিয়া সিরাতের দিকে ইশারা করে বলল, এই কি আহনবের বউ? নাদিয়া বেগম হাসি মুখে মাথা নাড়লেন। ফারিয়া উৎফুল্ল কণ্ঠে বলল, আমি আগেই বুঝেছিলাম তুমি সিরাত। সিরাত সৌজন্যমূলক হাসি দিল। নাদিয়া বেগম সিরাতকে ফারিয়ার দিকে ইশারা করে বলল, এই হলো তোমার ননদ, রোকেয়ার মেয়ে, আহনাফের ফুফাতো বোন। সিরাত ফারিয়ার দিকে তাকিয়ে সৌজন্যমূলক হাসি দিয়ে মাথা নাড়ল। আহনাফ এখনো এক জায়গায় ঠায় দাঁড়িয়ে রয়েছে। নাদিয়া বেগম সবাইকে তাড়া দিয়ে বললেন, সবাই খেতে আসো। বলে তিনি রান্নাঘরে চলে গেলেন। সিরাতও নাদিয়া বেগমের সাথে চলে গেল। ফারিয়া আহনফের দিকে তাকিয়ে বলল, কিরে, ওখানে দাঁড়িয়ে থাকবি? আহনফ আনমনে কিছু একটা ভাবতেছিল। ফারিয়ার কথায় আহনফের ভাবনায় ছেদ ঘটল। আমি ফ্রেশ হয়ে আসছি। বলে আহনফ উপরে চলে গেল। ফারিয়া আহনফের যাওয়ার পানে কিছুক্ষণ তাকিয়ে থেকে এক ফালি নিঃশ্বাস ফেলে চলে গেল। খাবার টেবিলে নাদিয়া বেগম খাবার গুছিয়ে রাখছে। নাদিয়া বেগমের সাথে সাথে সিরাতও হাতে হাতে কাজ করছে। ফারিয়া ফ্রেশ হয়ে এসে চেয়ার টেনে বসতে বসতে বলল, মামনি, মা কোথায়? মাকে যে দেখছি না। তোর মা তার এক বান্ধবীর বাসায় গিয়েছে, চলে আসবে বিকালের মধ্যে। আমি বরং আহনাফকে ডেকে নিয়ে আসি। বলে চেয়ার ঠেলে উঠতে নিলে নাদিয়া বেগম বাধা দিয়ে বলেন, তুই বস, সিরাত গিয়ে ডেকে নিয়ে আসুক। সিরাত আমতা আমতা করে বলল, আমি থাক, আপু যাক। নাদিয়া বেগম গম্ভীর নয়নে তাকিয়ে বলেন, তুমি যাবে? তাও তাড়াতাড়ি আহনাফকে ডেকে নিয়ে এসো, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। সিরাত অনিচ্ছা সত্ত্বেও আহনফকে ডাকতে চলে গেল। আহনফ সবে গোসল করে বেরিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছছে। পরনে গেঞ্জি আর ট্রাউজার। সিরাত দরজার সামনে দাঁড়িয়ে হাত কসলাচ্ছে। কি বলবে বুঝে উঠতে পারছে না। সিরাত এইটুকু বুঝছে তার উপস্থিতি আহনফের পছন্দ না। আয়নায় সিরাতের প্রতিবিম্ব দেখে আহনফ ভুরু কুঁচকে বলল, কি সমস্যা? সিরাত চমকে উঠল। মুহূর্তে নিজেকে সামলে আমতা আমতা করে বলল, আসলে আসলে আহনফ বিরক্ত চোখে পিছন ফিরে সিরাতের দিকে তাকিয়ে বলল। আসলে নকলে কি? সিরাত নিজেকে ধাতস্থ করে নির্বিকার কণ্ঠে বলল, আপনাকে খেতে রাখছে। আহনাফ কিছু বলল না। পুনরায় চুল মুছতে শুরু করলো। সিরাত আহনাফের দিকে তাকিয়ে রয়েছে। আহনাফ এমন ভান করছে যেন এখানে কেউ নেই। সিরাত দ্বিধা দ্বন্দ্বে পড়ে গেল। আহনাফ তো উত্তরে কিছু বলল না। সে এখন কি করবে? চলে যাবে? সিরাতের ভাবনার মাঝেই আহনাফ টাওয়াল মেলে দিয়ে সিরাতকে পাশ কাটিয়ে চলে গেল। একবারও সিরাতের দিকে তাকায়নি। মনে হলো এখানে সিরাত অদৃশ্য। সিরাতের ব্যাপারটা খারাপ লাগলো। একটা দীর্ঘশ্বাস ফেলে চলে আসলো। খাবার টেবিলে কেউ তেমন কোনো কথা বলেনি। মাঝে মাঝে ফারিয়া আহনফের সাথে কথা বলেছে। আহনফ শুধু তার হু হ্যাঁ জবাব দিয়েছে। সিরাত নীরবে খাওয়া শেষ করেছে। একে একে সবাই যে যার রুমে চলে গেল। সিরাত বলল আরেক বিপাকে। সে এখন কি করবে? রুমে তো উনি আছেন। আমি গেলে তো বিরক্ত হবেন ভেবে সিরাত আর উপরে গেল না। সোফায় গিয়ে বসে পড়ল। সোফায় হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে রইল। কিছুক্ষণ পর কারোর গলার খিকারির শব্দে সিরাত চোখ মেলে তাকালো। চোখ খুলে আহনাফকে দেখে সোজা হয়ে বসলো। আহনাফ নির্বিকার কণ্ঠে বলল, তুমি আমার সাথে এক জায়গায় যাবে, তাড়াতাড়ি আসো। সিরাত অবাক হয়ে বসে রইল। কথাটা তার বোধগম্য হলো না ঠিক। কোথায় যাবে সে? সিরাতের কোনো হেলদোল না দেখে আহনাফ বলল। কি হলো? সিরাত উঠে দাঁড়ালো। আহনাফকে দেখেই বোঝা যাচ্ছে বাহিরে কোথাও যাবে। সেরকমই রেডি হওয়া। সিরাত আহনাফের পিছন পিছন চলে গেল। আহনাফ গাড়িতে ড্রাইভিং সিটে বসে বলল, তাড়াতাড়ি ওঠো। সিরাত আহনাফের পাশে সিটে বসলো। আহনাফ সিরাতের দিকে ভুরু কুঁচকে তাকিয়ে বলল, সিট বেল্ট লাগাও। সিরাত মাথা নাড়ল। সিরাত সিট বেল্ট লাগিয়ে চুপচাপ বসে রইল। আহনাফ কাউকে কল দিয়ে আমরা তাড়াতাড়ি আসতেছি বলে রেখে দিল। একবার সিরাতের দিকে তাকিয়ে গাড়ি স্টার্ট দিল। সিরাত একবার জিজ্ঞেস করছে আহনাফকে তারা কোথায় যাচ্ছে।
কিন্তু আহনাব কিছু বলেনি। সিরাত জানালার কাজ ভেদ করে বাইরে তাকিয়ে ভাবছে আহনাব তাকে কোথায় নিয়ে যাচ্ছে। তাকে কি তার চাচার বাসায় রেখে দিয়ে আসবে আহনাব? আকাশ কুসুম চিন্তা করতে করতে সময় পার করলো সিরাত। গাড়ি থামলো প্রায় 1 ঘন্টা পর। এর মধ্যে অনেক সময় জ্যামে পড়েছিল তারা। সিরাত গাড়ি থেকে নেমে বুঝলো তারা একটা হসপিটালের সামনে দাঁড়িয়ে আছে। আহনাব হসপিটালের ভিতর প্রবেশ করলো। সিরাতও আহনাবের পিছন পিছন গেল। আহনাব 3 তলার করিডোরের শেষ প্রান্তে এক কেবিনে প্রবেশ করলো। সিরাত বুঝতে পারছে না তারা এখানে কেন এসেছে। কারোর কি কিছু হয়েছে? সিরাত কেবিনে ঢুকতেই অবাক হয়ে গেল। বেডে তার চাচা শুয়ে রয়েছে। সিরাত দ্রুত বেডের কাছে এগিয়ে গেল। পাশে তার চাচি আঞ্জুমান বেগম বসে আছেন। আহনাব এক পাশে দাঁড়িয়ে রয়েছে। সিরাত ব্যস্ত হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে চাচার? হঠাৎ চাচা রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল, তারপর লোকজন ধরাধরি করে এখানে নিয়ে এসেছে। আমি আসার সময় আহনাফ বাবাকে ফোন দিয়ে বলেছিলাম। আহনাফ বাবাও তো ডাক্তার, তাই আমি আসতেই ডাক্তার বলল রক্তচাপ অনেক কমে গিয়েছে, যার কারণে অজ্ঞান হয়ে গিয়েছে, এখন ঘুমাচ্ছে। সিরাত চিন্তিত হয়ে পড়ল। আজকে তার চাচার এই অবস্থার জন্য সিরাত নিজেকে দায়ী করছে। তাকে নিয়ে চিন্তা করতে করতে তার চাচার এই অবস্থা। সন্ধ্যা 6টা। সিরাত তার চাচার পাশে বসে রয়েছে। আহনাব কেবিনের বাইরে দাঁড়িয়ে ডাক্তারের সাথে কথা বলছে। উনি তাহলে ডাক্তার, হার্ট সার্জন। তখন চাচির কথাই খেয়াল না করলেও পরে জানতে পেরেছে সে। এমন সময় আহনাব কেবিনে ঢুকে বলল, আমি ডাক্তারের সাথে কথা বলছি, কালকে সকালেই আপনাকে ছেড়ে দিবে। আমাকে এখন যেতে হবে চাচা। সিরাতের চাচা আজমল সাহেবের কাছ থেকে বিদায় নিয়ে আহনাব সিরাতের পাশে দাঁড়িয়ে পড়ল। চলো, তোমাকে বাসায় নামিয়ে দিয়ে আমাকে দ্রুত যেতে হবে, একটা ওটি রয়েছে। সিরাত অনুনয় করে বলল, আমি এখানেই থাকি আজকে। আহনাব কিছু বলার আগে সিরাতের চাচা বাধা দিয়ে বলেন, তোর চাচি আছে তো, চিন্তা করিস না, তুই বরং জামাই বাবাজির সাথে চলে যা। সিরাত অনিচ্ছা সত্ত্বেও আহনাবের সাথে চলে আসলো। সিরাত বাইরের দিকে তাকিয়ে রয়েছে। আহনাব আপন মনে গাড়ি চালাচ্ছে। হঠাৎ গাড়ি থামায় সিরাত নড়েচড়ে বসলো। এটা তো বাড়ির সামনে না, তাহলে উনি এখানে কেন থামিয়েছেন? সিরাতের ভাবনার মাঝেই আহনাব বলল, নামো। সিরাত হকচকিয়ে উঠল। মাঝ রাস্তায় কেন নামবে? চারপাশে সাই সাই করে দ্রুত গতিতে গাড়ি চলছে। আহনাব পুনরায় বলল, দ্রুত নামো। সিরাত নামতেই আহনাব বলল, আমি তোমাকে নিয়ে যেতে পারবো না, একাই বাড়িতে চলে যাও। সিরাতকে কিছু বলার সুযোগ না দিয়ে আহনাব চলে গেল। সিরাত রোডের পাশে দাঁড়িয়ে রইল। কিছু সময় দাঁড়িয়ে থেকে দীর্ঘশ্বাস ফেলে হাঁটা শুরু করলো। তার কাছে 1 টাকাও নেই। আনমনে ব্যস্ত রাস্তায় হাঁটছে সিরাত। আনমনে জীবনের সমীকরণ মিলাচ্ছে। জীবন বড়ই অদ্ভুত। শত কষ্ট থাকা সত্ত্বেও হাসি মুখে বেঁচে থাকার লড়াই চালিয়ে যেতে হবে। হঠাৎ চোখে অনেক আলো পড়তে সামনে তাকাতেই থমকে গেল। তার দিকে একটা গাড়ি দ্রুত গতিতে এগিয়ে আসছে। এই মনে হয় তার জীবন শেষ। ভাবতে সিরাত চোখ বন্ধ করে নিল। আর মুহূর্তেই হঠাৎ হ্যাঁচকা টানে কেউ সরিয়ে নিল সিরাতকে। গাড়িটা সিরাতের পাশ থেকে চলে গেল দ্রুত গতিতে। সিরাতের অনেক কাছ থেকে অতিক্রম করেছে গাড়িটি। আর একটু হলেই সিরাতকে আঘাত হানতো। একটুর জন্য বেঁচে গেল। জোরে টান দেওয়ার টাল সামলাতে না পেরে পড়ে যেতে নিলেই এক শক্ত পুরুষালী বলিষ্ঠ হাত তার বাহু ধরে ভারসাম্য বজায় রাখলো। সিরাত চোখ মেলে তাকাতেই দ্রুত গতিতে ছিটকে সরে আসলো। লোকটি আশ্বস্ত করতে নরম কণ্ঠে বলল, রিল্যাক্স, ভয় নেই, আমি শুধু আপনাকে বাঁচানোর জন্য ধরেছিলাম। আপনি ঠিক আছেন তো? সিরাত উপরে নিচে মাথা নাড়ালো। চোখ মুখে তার ভয়ের ছাপ স্পষ্ট। হঠাৎ আচমকা এমন কাণ্ডে ভয় পেয়েছে খানিকটা। ভেবেছিল আজকেই তার শেষ দিন। গাড়িটা যে স্পিডে আসতেছিল তাতে তার বাঁচার সম্ভাবনা ছিল না বললেই চলে। ভাগ্যক্রমে লোকটি তাকে বাঁচিয়ে নিল। সিরাত কৃতজ্ঞতা কণ্ঠে বলল, ধন্যবাদ। ইটস ওকে। আমার নাম সাদ্দাত, আপনি? সিরাত ভুরকুচকে তাকিয়ে রইল। পরে কিছু একটা মনে করে বলল, সিরাত। সাদ্দাত হাস্যোজ্জ্বল মুখে বলল, নাইস নেম। তা আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কিছু নিয়ে চিন্তিত। আনমনে যেভাবে হাঁটতেছিলেন তাই বললাম আর কি। সিরাত কথা এড়িয়ে বলল, আমি আসি তাহলে। সিরাতের 1 পা বাড়াতেই সাদ্দাত বাধা দিয়ে বলল, চলুন আপনাকে এগিয়ে দিয়ে আসি। সিরাত সৌজন্যমূলক হাসি দিয়ে বলল, প্রয়োজন নেই, আমি একা যেতে পারবো। সাদ্দাত আপত্তি জানিয়ে বলল, আপনি যেমন আনমনে হাঁটছিলেন পুনরায় আবার আপনার মনে হয়ে গেলে কোনো বিপত্তি হতে পারে। আর বড় কথা হলো সামনের রাস্তা নির্জন, তাই আপনার একা একা যাওয়াটা ঠিক হবে না। সিরাত পুনরায় বাধা দিতে নিলেই সাদ্দাত হাত উঁচু করে সিরাতকে থামিয়ে বলল, আমি আপনার কোনো কথা শুনছি না। আমি আপনাকে একা যেতে দিতে পারবো না, তাহলে বিবেকবোধ তারা করবে সারাক্ষণ।
সিরাত আপত্তি থাকা সত্ত্বেও আর বাধা দিল না, রাজি হয়ে গেল। আসলে একা একা যাওয়াটা ঠিক হবে না, আর লোকটাকে দেখে ভালো মানুষই মনে হচ্ছে, অন্তত বিবেকহীন না। কথাটা সিরাত আহনাফকে উদ্দেশ্য করে ভাবলো। সিরাতের ভাবনার মাঝেই সাদাত তার গাড়ি নিয়ে হাজির হলো। সাদাত গাড়িতে উঠতে বলে সিরাত অস্বস্তি নিয়ে গাড়িতে উঠল। আহনাফের যে ওটি করার কথা ছিল তার রোগীর কিছু সমস্যার কারণে করা হয়নি। কালকে অপারেশন হবে, তাই আহনাফ বাসে চলে আসলো। বাসে এসে সোফায় গা এলিয়ে বসতেই নাদিয়া বেগম হন্তদন্ত করে এসে বলল, তুই একা যে? সিরাত মা কই? আহনাফ সোফায় মাথা হেলিয়ে দিয়ে চোখ বন্ধ করে বসেছিল। নাদিয়া বেগমের এমন কথা শুনে ধপ করে চোখ মেলে তাকালো, মাথা সোজা করে বলল, কই মানে? বাসায় আসেনি? নাদিয়া বেগম অবাক হয়ে বললেন, তোদের তো একসাথে আসার কথা, তাহলে ও আগে আসবে কিভাবে? আহনাফ উঠে দাঁড়ালো, কিছু না বলে দ্রুত বেরিয়ে গেল। নাদিয়া বেগম চিন্তিত হয়ে সোফায় বসে রইল। আহনাফ গাড়ি নিয়ে যেখানে সিরাতকে রেখে এসেছিল সেখানে বেরিয়ে গেল। ধীর গতিতে গাড়ি চলছে। সিরাত বাহিরের দিকে তাকিয়ে রয়েছে। সাদাত টুকটাক কথা বলছে। সিরাত শুধু কথায় সাই মিলাচ্ছে, নিজে কিছু বলেনি। হঠাৎ সিরাত গাড়ি থামাতে বলতেই সাদাত গাড়ি থামিয়ে বলল, কি হলো, এখানে থামতে বললেন কেন? সিরাত গাড়ি থেকে নামার জন্য উদ্যত হতেই বলল। বাড়ির সামনে। সাদাতকে কিছু বলার সুযোগ না দিয়ে সিরাত গাড়ি থেকে নেমে পড়ল। সিরাত গাড়ির বাহিরে দাঁড়িয়ে সৌজন্যমূলক হাসি দিয়ে বলল, ধন্যবাদ। সাদাত মুচকি হেসে বলল, শুধু ধন্যবাদ হবে না, পরের বার দেখা হলে এক কাপ কফি খাওয়ালেই হবে। সিরাত মাথা নাড়িয়ে চলে আসলো। সাদাত বাড়িটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে চলে আসলো। সিরাত বাড়ির ভিতরে প্রবেশ করতেই নাদিয়া বেগম সোফা থেকে উঠে সিরাতের কাছে এগিয়ে গেল। চিন্তিত কণ্ঠে বলল, কোথায় ছিলিস এত সময়? আমি তো কিছুই বুঝতে পারছি না। ওদের তো একসাথে আসার কথা ছিল। হানাফ আগে আসলো, আবার বেরিয়ে গেল, তুই এখন একা আসলি। সিরাত আশ্বস্ত করে বলল, আসলে ওনার জরুরি কাজ ছিল, তাই উনি আগে এসেছিল আর আমি হসপিটালে ছিলাম। আমি ওনাকে বলেছিলাম চলে যেতে, আমি একা যেতে পারবো। সিরাত নাদিয়া বেগমের সাথে মিথ্যা কথা বলল। যদি সত্যি কথা বলতো তাহলে নাদিয়া বেগম অনেক কষ্ট পেত। এমনিতেই সকালে আহনাফের ব্যবহারে অনেক কষ্ট পেয়েছেন তিনি, তাই সিরাত মিথ্যা বলল। নাদিয়া বেগম সিরাতের চাচার ব্যাপারে জিজ্ঞেস করলো। সিরাত নাদিয়া বেগমের সাথে কিছু সময় কথা বলে উপরে চলে আসলো। সিরাত রুমে এসে সোজা গোসলে চলে গেছিল। অনেক সময় নিয়ে গোসল করে বেরিয়ে আহনাফকে বেডে বসে থাকতে দেখে খানিকটা চমকে উঠল। আহনাফকে অন্যরকম দেখাচ্ছে। সিরাত সেদিকে বেশি খেয়াল না দিয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। আচমকা আহনাফ উঠে এসে সিরাতের বাহু শক্ত করে ধরে দেওয়ালে ঠেকিয়ে বলল, আমি তোমাকে নামিয়ে দিছিলাম কত সময় আগে, বাড়ি আসতে এত দেরি হলো কেন? আহনাফ এমন ভাবে ধরেছে যে সিরাত প্রচুর ব্যথা পাচ্ছে। তার উপর আহনাফের এমন কথা শুনে সিরাতের অনেক রাগ লাগলো, কিন্তু চুপ করে থেকে নিজের রাগকে সংযত করতে লাগলো। আহনাফ সিরাতকে চুপ থাকতে দেখে পুনরায় অগ্নি চোখে বলল, কি হলো, কথা বলছো না কেন? এত সময় রাতে একা রাস্তায় থাকার মানে কি? তোমাকে আমি যেখানে নামিয়ে দিয়েছিলাম তোমার আরও আগে বাসায় আসার কথা ছিল। এত রাতে রাস্তায় থাকার মানে কি? যদি কিছু হয়ে যেত? এবার আর সিরাত চুপ থাকতে পারল না, ক্ষোভে পড়ল। একা একটা মেয়েরকে মাঝ রাস্তায় গাড়ি থেকে নামিয়ে দেওয়ার সময় আপনার এটা মাথায় রাখা উচিত ছিল। হতে পারতো, কোনো বিপদ হতে পারতো। নামিয়ে দেওয়ার সময় যখন আপনার বিবেকে বাঁধেনি, তাহলে এখনো আমি দেরি করছি তাতে আমার কিছু হতে পারে, এইভাবে আপনার সময় নষ্ট করার দরকার নেই। আহনাফের মুখশ্রীতে এত সময় ফুটে থাকা রাগটা নিমিষে মিয়ে গেল। হাতের বাঁধন আলগা হতেই সিরাত আহনাফকে ধাক্কা দিয়ে সরে আসলো। মাথার টাওয়াল খুলে চেয়ারে মেলে দিয়ে রুম থেকে বেরিয়ে আসলো। আহনাফ আনমনে কিছু একটা ভাবতে থাকলো। রাত 12টা বাজে। সিরাত এত সময় রুমে আসেনি। খাবার টেবিলে আহনাফের দিকে একবারও তাকায়নি। আহনাফের সামনে পড়তে ইচ্ছে করছে না তার। অনিচ্ছা সত্ত্বেও ধীর পায়ে রুমে ঢুকলো। রুমে চোখ বুলিয়ে দেখলো আহনাফ কোথাও নেই। বারান্দার কাছে যেতেই বুঝতে পারলো আহনাফ বারান্দায় দাঁড়িয়ে কারোর সাথে কথা বলছে। সে দ্রুত বেড থেকে বালিশ নিয়ে সোফায় শুয়ে পড়লো, গায়ে একটা কাঁথাও মুড়িয়ে নিল। খানিক সময় পর আহনাফ রুমে আসলো। সোফার সামনে এসে দাঁড়িয়ে নির্বিকার চোখে সিরাতের দিকে তাকিয়ে থাকলো। তার সিরাতের সাথে কিছু কথা ছিল। অনেক সময় অপেক্ষা করেছিল সিরাতের জন্য, কিন্তু সিরাত এত সময় রুমে আসেনি। একটা কল আসে বারান্দায় গিয়েছিল, এখন রুমে এসে দেখে সিরাত ঘুমিয়ে গিয়েছে। কাঁথা গায়ে মুড়িয়ে থাকার ব্যাপারটা খেয়াল হতেই আহনাফ বিরক্তি নিয়ে বলল, আসলেই বিরক্তিকর, এই গরমে কাঁথা মুড়িয়ে শুয়ে আছে।
কথা আহনাফ জোরে বলে সিরাত তো শুনতে পেল। সে ঘুমায়নি, চোখ বন্ধ করে রয়েছে। মনে মনে বলল, কারণ আপনি তো আসলে মিস্টার ক্যাকটাস, যার ব্যবহার কাটার মতো। আহনাফ রুমে লাইট বন্ধ করে বেডে শুয়ে পড়ল। জানালা দিয়ে রুমে মৃদু আলো এসে পড়েছে। আকাশে জ্বলছে অসংখ্য তারা, সাথে চাঁদের আলোয় আলোকিত বাহিরের পরিবেশ, যার খানিকটা ছোঁয়ার ভিতরের পরিবেশও পাচ্ছে। রুম জুড়ে চাঁদের আলোয় আলোকিত ভিতরের পরিবেশ। সকাল হয়েছে অনেক আগে। সিরাত আড়মোড়া ভেঙে বসে রইল। মাত্রই ঘুম থেকে উঠেছে। ঘুম ঘুম চোখের সামনে তাকাতেই আহনাফকে দেখে চমকে উঠল। দ্রুত চোখ কষলে আবার সামনে তাকালো। আহনাফ তার সামনে দাঁড়িয়ে রয়েছে, হাতে একটা ব্যাগ, যা সিরাতের দিকে এগিয়ে ধরে রেখেছে। আহনাফ ইশারায় সিরাতকে ব্যাগটা নিতে বলল। সিরাত বিস্ময় নিয়ে ব্যাগটা হাতে নিল। ব্যাগ খুলে দেখলো ভিতর একটা বক্স রয়েছে। বক্স হাতে নিতেই পুনরায় বিস্ময় চোখে আহনাফের দিকে তাকালো। এইভাবে তাকিয়ে আছো কেন? ভুরু কুচকে আহনাফ বলল। সিরাত এখনো বিস্ময় নিয়ে আহনাফের দিকে তাকিয়ে রয়েছে। আহনাফ বিরক্তি ভাব মুখে ফুটিয়ে সিরাতের হাত থেকে বক্সটা নিল। বক্সের ভিতর থেকে ফোন বের করে চালু করে সিরাতের দিকে এগিয়ে দিল। সিরাত বিস্ময় নয়নে হাত বাড়িয়ে ফোনটা হাতে নিল। আহনাফ নির্বিকার কণ্ঠে বলল, ফোনের ভিতর সিম আছে, আর আমি সবার নাম্বার এতে সেভ করে দিয়েছি, আর আমার নাম্বারও রয়েছে, আমার নামে খোঁজ করে পেয়ে যাবে। সিরাত আহনাফের দিকে তাকিয়ে মাথা দোলালো। আহনাফ আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। গলার টাই বাজছে সে। সিরাত গম্ভীর কণ্ঠে বলল, কোনো প্রয়োজন ছিল না ফোন দেওয়ার। এমনিতে আমাকে বিয়ে করে আমাকে করুণা করেছেন, এটাই অনেক। আমার জন্য আপনাকে আর কিছুই করতে হবে না। আহনাফ আয়না দিয়েই সিরাতের প্রতিবিম্বের দিকে সরল চোখে চেয়ে রইল। হয়তো সিরাতের দিকে তাকিয়ে কিছু একটা বোঝার চেষ্টা করছে। সিরাত ফোনটা সোফার উপর রেখে ফ্রেশ হতে চলে গেল। আহনাফ কিছু সময় একইভাবে দাঁড়িয়ে রইল। সিরাত ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলো আহনাফ রুমে নেই। সিরাত এক পলক ঘড়ির দিকে তাকালো। ঘড়িতে 7:05। এত সকালে উনি কোথায় গেলেন? সিরাত গিয়ে সোফায় বসলো। আহনাফ সব গুছিয়ে রেখে গেছে। বিছানা পরিপাটি করে গোছানো, সোফায় থাকা বালিশ আর কাঁথাও গুছিয়ে রেখে গেছে। এই এতদিনে সিরাত এইটুকু বুঝে গিয়েছে আহনাফ অনেক পরিপাটি। সিরাত হাতে ফোনটা নিয়ে কিছু সময় নেড়েচেড়ে দেখলো। দেখে মনে হচ্ছে অনেক দামি। আমাকে এত দামি ফোন কিনে দেওয়ার কোনো মানেই হয় না। করুণা করে একটা নর্মাল কম দামি কিনে দিলেই হতো, তাতে আমি অনেক খুশি। কথাগুলো মনে মনে বলে সিরাত নিচে চলে গেল। সিরাত নিচে নেমে রান্নাঘরে চলে আসলো। নাদিয়া বেগম রুটি বেলতেছিলেন। সিরাতকে দেখে বলেন, আহনাফ চলে গেল আর তুমি এত পরে নিচে নামলে যে? ছেলেটা যাওয়ার সময় একবার নিচে আসতে। ছেলেটা 7 দিনের জন্য মেডিকেলের থেকে ক্যাম্পে গেল। সিরাত অবাক হলো কিছুটা। সে তো কিছুই জানে না, অবশ্য জানার কথাও না। সে অধিকার তার নেই। নাদিয়া বেগম একটা দীর্ঘশ্বাস ফেলে বলেন, অবশ্য আহনাফ যেরকম ব্যবহার করে তোমার সাথে, তাতে তোমার দূরে থাকার কথা। তো আহনাফ তোমাকে মন থেকে না মানলেও তুমিও আহনাফের স্ত্রী। নিজের অধিকার ছেড়ে দিও না, নিজের অধিকার মানিয়ে নিতে শেখো। সিরাত কি বলবে কিছু বুঝতে পারছে না, চুপ করে দাঁড়িয়ে রইল। সিরাত তার চাচার পাশে এসেছে কিছু সময় হলো। নাদিয়া বেগমের পারমিশন নিয়েই চলে এসেছে সকাল সকালই। কিছুতেই তার মন টিকাতে পারছিল না ওই বাসায়। সিরাত 1 কাপ চা বানিয়ে এনে তার চাচার সামনে রাখলো। আজমল সাহেবকে আজকে সকাল সকালই রিলিজ করা হয়েছে। তিনি বিছানায় গা এলিয়ে বসেছিলেন। সিরাতের হাত থেকে চায়ের কাপ হাতে নিয়ে ইশারায় সিরাতকে বসতে বলেন। সিরাত তার পায়ের কাছে বিছানার অপর প্রান্তে বসলো। আজমল সাহেব কাপে এক চুমুক দিয়ে বললেন, তুইও বাড়িতে ভালো আছিস মা? সিরাত হাসি মুখে মাথা দুলিয়ে বলল, হ্যাঁ চাচা, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজমল সাহেব সিরাতের কথায় স্বস্তি পেলেন। বুক থেকে যেন পাথর ভার নেমে গেল। শান্তি লাগছে এখন। সিরাতের জন্য তিনি অনেক চিন্তিত ছিলেন। স্বস্তির কণ্ঠে বললেন, তোর শাশুড়ি মা অনেক ভালো, আর আহনাফ বাবাও অনেক ভালো। কত ভালো ব্যবহার তার। তুই অনেক ভালো থাকবি মা। সিরাতের কাছে তাচ্ছিল লাগলো কথাগুলো, তবুও মুখে হাসি ফুটিয়ে মাথা দুলালো। আজমল সাহেব পুনরায় চায়ের কাপে চুমুক দিয়ে বলেন, তবুও যদি কোনো সমস্যা হয় আমাকে সাথে সাথে জানাবি মা। তোকে আমার নিজের মেয়ের মতোই ভালোবাসি। তুই আমার আরেক মেয়ে। তোর বাবা বেঁচে না থাকলে তো কি হয়েছে, যতদিন আমি বেঁচে আছি ততদিন তোর বাবার ছায়া হয়ে বেঁচে থাকবো। সিরাতের চোখ ছলছল করে উঠল। এই একটা মানুষ যে সিরাতের আপন অনেক কাছের মানুষ। সিরাত তার চাচিকে বাবার চোখে দেখে।
এই মানুষটাই বাবা মা হারানোর পর নিজের মেয়ে করে তাকে কাছে টেনে নিয়েছে। ভাগ্য সবসময় খারাপ করে না, আমাদের সাথে ভালো কিছু করে। যেমন বাবার মতো এক নতুন বাবা পেয়েছে সে। সাদ আরো কিছু সময় তার চাচার সাথে কথা বলে খালি চায়ের কাপ নিয়ে রান্নাঘরের দিকে এলো। রান্নাঘরে আসতেই সিরাতের চাচি ক্ষিপ্ত কণ্ঠে বলেন, এই যে নবাবজাদি, বড় করে আপনার বিয়ে হয়েছে দেখে পা বুঝি মাটিতে পড়ছে না? ঘরের বাকি কাজগুলো কে করবে শুনি? এত সময় বসে যে আপনি গল্প করছেন। সিরাত দীর্ঘশ্বাস ফেলে বলল, এখনই করছি চাচি। বলে সিরাত পানির ট্যাপ ছেড়ে চায়ের কাপ ধুতে লাগলো। তার চাচির এমন ব্যবহারে এখন সে অভ্যস্ত। আগে খারাপ লাগলেও এখন আর লাগে না। সিরাত কাপের সাথে সাথে রান্নাঘরে থাকা বাকি আধোয়া জিনিসগুলো ধুয়ে রাখলো। তারপর সব রুম গুছিয়ে বালতিতে পানি নিয়ে ঘর মোছা শুরু করলো। 3 দিন হয়ে গেছে সিরাত তার চাচার বাসায় রয়েছে। দিনরাত খেটে মরছে, তবুও চাচার বাসায় রয়েছে। চাচাকে স্বস্তি লাগে তার। এই বাসায় থাকলে চাচার জন্য চিন্তিত থাকতো। সিরাতের চাচা এখন পুরোপুরি সুস্থ। বিকেলে সিরাতের বান্ধবী মিতু এসে সিরাতকে তাদের বাসায় নিয়ে যায়। মিতু সিরাতের অনেক কাছের বান্ধবী, সিরাতের সুখ দুঃখের সাথী। সিরাত ছোটবেলা থেকেই শুধু মিতুর সাথেই মিশে আসছে। মিতু সিরাতকে নিজের রুমে নিয়ে গিয়ে বিছানায় ধপ করে বসে পড়ল। মিতু যখনই জানতে পেরেছে তখনই সাথে সাথে গিয়ে সিরাতকে নিজের বাসায় নিয়ে এসেছে। সিরাতও বিছানায় বসলো। সঙ্গে সঙ্গে মিতু রাগান্বিত কণ্ঠে বলল, এখন তো আমাকে ভুলেই গেছিস দেখছি। তুই যে এসেছিস একবারও আমাকে জানানোর প্রয়োজন বোধ করলি না। সিরাত মুখে হাসি ফুটিয়ে বলল, আরে আরে, এত রেগে যাচ্ছিস কেন? আমি তো তোকে ফোন দিয়ে জানালাম দেরিতে হলেও। মিতু ভেঙচি কেটে বলল, প্রথম দিন বলছিস, 3 দিন পর জানি, এখন বলছো তুমি জানিয়েছো আমাকে। সিরাত এগিয়ে গিয়ে মিতুর কাছে বসে বলল, এখন বল তুই কেমন আছিস, আর তোর শাশুড়ি কই? মিতু হাসি মুখে বলল, আমি ভালো আছি, আর আমার শাশুড়ি আমার ননদের বাসায় বেড়াতে গিয়েছে। আমার কথা বাদ দে, তুই কেমন আছিস? তোর শ্বশুর বাড়িতে সবাই কেমন? দুলাভাইকে বিয়ের দিন দেখতে অনেক ভালোই মনে হয়েছে। সিরাত মুখে জোরপূর্বক হাসি রেখে ফুটিয়ে বলল, সবাই অনেক ভালো। মিতু ভুরকুচকে সিরাতকে বোঝার চেষ্টা করছে। মিতু থেকে কথা লুকানো সিরাতের জন্য অনেকটা অসম্ভব ব্যাপার। তাই সিরাত দ্রুত কথা এড়াতেই পড়ল, তা এখন কি করবি? ভর্তি হয়েছিস কোথায়? মিতু দীর্ঘশ্বাস ফেলে কিছুটা আক্ষেপের কণ্ঠে বলল, না রে, শাশুড়িমা বলে দিয়েছেন আর পড়াশোনা করতে দেবেন না তিনি। সংসার আর পড়াশোনা নাকি একসাথে ঠিকমতো করা যায় না। কথাটা শুনে সিরাতের অনেক খারাপ লাগলো। এটা কেমন কথা? আগে তিনি বলে দিলেন সংসার আর পড়াশোনা একসাথে ঠিকমতো দুটো করা যায় না। আগে দেখতো সবাই যে পারে না এমন তো নয়, সবাই তো সংসার আর পড়াশোনা দুটোই সুন্দরভাবে করছে। তবুও অনেকে এমন মানসিকতা নিয়ে থাকে যে সংসার আর পড়াশোনা দুটো একসাথে ঠিকমতো করা যায় না। এদের জন্যই অনেক বিয়ের পর ইচ্ছা থাকা সত্ত্বেও পড়াশোনা করতে পারে না। হঠাৎ কলিং বেল বাজতেই মিতু দরজা খুলতে চলে গেল। সিরাতও মিতুর পিছু পিছু আসলো। মিতু দরজা খুলতেই মিতুর ছোট ননদ ভিতরে আসলো। বয়সে মিতুর বড়ই তিনি। সিরাতকে দেখে তিনি বিরক্তি নিয়ে বলেন, সিরাত, তুমি এখানে? সিরাত কিছু বলার আগে মিতু বলে উঠল, আমি নিয়ে এসেছি। সিরাত ওর চাচার বাসায় এসেছে, সেখান থেকে আমার এখানে নিয়ে আসলাম। তিনি সিরাতের পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলিয়ে বলেন, তো শ্বশুর বাড়ি থেকে বের করে দিছে নাকি একেবারে স্বামীও মারা গিয়েছে? মিতুর ননদের কথা শুনে সিরাতের চোখ ছলছল করে উঠল। মিতু তার ননদের কথা শুনে আশ্চর্য হয়ে বলল, এসব কি বলছেন আপনি আপু? সিরাতের চাচা অসুস্থ, তাই সিরাত ওর চাচার বাসায় এসেছে। তিনি পুনরায় বিরক্তি নিয়ে বলেন, তাহলে ভালো, প্রথম স্বামীটা তো বিয়ের পরের দিন মারা গিয়েছে, তাই ভাবলাম। কথাটা শেষ করতে না দিয়ে মিতু রাগান্বিত কণ্ঠে বলল, এতে সিরাতের কোনো দোষই তো ছিল না। মৃত্যু কারো হাতের উপর নির্ভর করে না। আপনি শুধু কেন সিরাতকে দোষারোপ করছেন? সিরাত আর এক মুহূর্ত দাঁড়ালো না, দৌড়ে চলে আসলো। মিতু অনেকবার পিছন থেকে ডেকেছে, কিন্তু সিরাত দাঁড়ায়নি। অনেক কষ্টে কান্না আটকে রেখেছে সিরাত। বাসায় এসে কলিং বেল বাজাতেই সিরাতের চাচাতো বোন এসে দরজা খুলল। আজকে সকালে এসেছে সে। ঢাকার ভিতরেই এক কলেজে পড়ে সে, কিন্তু বাসা থেকে অনেক দূর হয়। হোস্টেল থেকে পড়াশোনা করে সে। দরজা খুলতেই সিরাত দৌড়ে নিজের রুমে চলে গেল। রুমে দরজা আটকে বিছানায় শুয়ে মুখ লুকিয়ে কান্না করতে লাগলো। সবাই সিরাতকেই দোষারোপ করে তার প্রথম স্বামীর মৃত্যুর জন্য, কিন্তু এতে তার কি দোষ? 2 মিনিট পর কণ্ঠ শুনে চমকে উঠল সিরাত। ধরফড়িয়ে উঠে বসলো সে।
সামনের ব্যক্তিকে দেখে থমকে গেল সে। অবাক হয়ে বলল, আপনি? সামনে থাকা ব্যক্তি পুনরায় বলল, আপনি ঠিক আছেন? সিরাত চোখ মুখ মুছে মাথা দুলালো, বিস্মিত হয়ে পড়ল। কিন্তু আপনি এখানে? যার দরজা শুধু ভিড়িয়ে রেখেছিল। দ্রুত দরজা খুলে ভিতরে আসলো নিশি, হন্তদন্ত হয়ে পড়ল। আমি তোকে বলতে ভুলে গিয়েছিলাম, ভিতরে সাদাত আছে। পাশে চোখ বুলাতে দেখলো সাদাত দাঁড়িয়ে রয়েছে। সাদাতের থেকে চোখ ফিরে সিরাতের দিকে তাকাতেই চমকে ওঠে নিশি। সিরাতের কাছে এগিয়ে পড়ল, এ কি, তোর চোখ মুখের এমন অবস্থা কেন, কি হয়েছে? সাদাত বলে উঠল, উনি রান্না করছিলেন, আমি কিছু বলতেই কান্না থামিয়েছেন। নিশি সিরাতের দিকে চেয়ে ইশারায় পড়ল। সিরাত কিছু বলল না। সে কিছুতেই বুঝতে পারছে না সাদাত এখানে কি করছে। দেখে তো মনে হচ্ছে নিশি আর সাদাত পরিচিত। সিরাত ভুল কুচকে সাদাতের দিকে তাকিয়ে আছে। সাদাত বুঝতে পেরে মিলান হাসিতেই পড়ল, আসলে আমি আর নিশি ফ্রেন্ড, বলতে গেলে বেস্ট ফ্রেন্ড। আসলে তোমার রুমে কেউ ছিল না বলে এই রুমে ফ্রেশ হতে বলেছিল নিশি। সিরাত আস্তে করে বলল। ও, তখনই ডাক পড়ল সিরাতের চাচি। তিনি বসার ঘরে যেতেই বলছেন সাদাতকে নিয়ে। নিশি সাদাতকে বসার ঘরে নিয়ে আসতে বলে চলে গেল। সাদাত এক পলক সিরাতের দিকে তাকিয়ে চলে আসলো। সিরাত উঠে ওয়াশরুমে গেল, চোখে মুখে পানি ছিটিয়ে বেরিয়ে আসলো। আজমল সাহেব এক আত্মীয়ের বাসায় গিয়েছেন। কিছু সময় পর নিশি ও তার মা যাবে। সিরাত যাবে না বলে দিয়েছে। সাদাত আর নিশি সোফায় বসে গল্প করছে, আর সিরাতের চাচি রুমে বসে রেস্ট নিচ্ছেন। সিরাত 2 কাপ চা এনে সাদাত আর নিশিকে দিল। সাদাত সিরাতকে প্রশ্ন করলো, আপনার জন্য আনেনি, আপনি খাবেন না? সিরাত কিছু বলার আগে নিশি হেসে বলল, সিরাত খুব একটা চা খায় না, তুমি খাও। সিরাত ট্রে রান্নাঘরে রেখে সে সোফায় বসলো। সাদাত চায়ের কাপে চুমুক দিয়ে বলল, আপনি দেখছি বেশ ভালো চা বানান। সিরাত সৌজন্যমূলক হাসলো, কিছু বলল না। বসার ঘরে টুকটাক কথা হচ্ছে। নিশি আর সাদাতই বেশি কথা বলছে, আর সিরাত মাঝে মাঝে সাই মিলাচ্ছে। সাদাত মাঝে মাঝে সিরাতকে 2-1টা প্রশ্ন করছে। এতক্ষণে সিরাত এইটুকু বুঝতে পারলো সাদাত অনেক মিশুক প্রকৃতির, তার ব্যবহারও অনেক ভালো। নিশি আর সাদাত স্কুল থেকে একসাথে। নিশি জেনারেল লাইনে মাস্টার্স করছে, আর সাদাত ইন্টার্নি করছে। সাদাত একজন ডাক্তার। কিছুক্ষণ হয়েছে সাদাত চলে গিয়েছে। সিরাতের চাচিও এইমাত্র আত্মীয়র বাসায় যাওয়ার জন্য বেরিয়েছে। সিরাত দরজা বন্ধ করে ভিতরে আসলো। মূলত সিরাতের চাচির বোনের বাসায় দাওয়াত ছিল। নিশির ভালো লাগছিল না, তাই যায়নি। নিশি সাদাতকে অনেকবার বলেছিল রাতে এখানে খেয়ে যেতে, কিন্তু সাদাত জরুরি কাজ আছে বলে চলে গিয়েছে। রাতের খাওয়া দাওয়া শেষে নিশি আর সিরাত এক বিছানায় শুয়ে আছে। 2 বোন শুয়ে শুয়ে গল্প করছে। গল্পের মধ্যে নিশি জিজ্ঞেস করলো, আচ্ছা, সারাদিনে দুলাভাই তোকে একবারও ফোন দিল না? সিরাত থমকে গেল। আহনাব গত 3 দিনে এখনো পর্যন্ত একবারও ফোন দেয়নি তাকে। সিরাত আমতা আমতা করে বলল, হয়তো ব্যস্ত আছে অনেক। নিশি ধমকিয়ে বলল, তুই চুপ থাক, ব্যস্ত আছে, এত ব্যস্ত যে বইয়ের খোঁজ নিবি না। সিরাত চুপ করে রইল, কি বলবে তার মাথায় আসছে না। তখনই ফোন বেজে উঠল। সিরাত উঠে বসে ফোনের স্ক্রিনে দেখলো অপরিচিত নাম্বার। নিশি উৎসাহ নিয়ে বলল, কিরে, দুলাভাই ফোন দিয়েছে? সিরাত 2 পাশে মাথা নাড়ল। নিশির উৎসাহ মিলিয়ে গেল। বিষণ্ণতা নিয়ে নিশি আদর্শ হয়ে উঠে বসলো। নিশির চোখের ইশারা দিয়ে জিজ্ঞেস করলো, তাহলে? জানি না। এরই মধ্যে কল কেটে গিয়েছে। সাথে সাথে পুনরায় কল আসলো। নিশি চোখের ইশারায় আশ্বস্ত হয়ে কল রিসিভ করতে বললো। সিরাত কল রিসিভ করে সালাম দিল, কিন্তু কোনো উত্তর আসলো না। সিরাত এখনো রীতিমতো বিরক্ত, এত রাতে কল দিয়ে চুপ করে রয়েছে দেখে। তারপরও সিরাত শান্ত কণ্ঠে বলল, কে বলছেন? সাথে সাথে পাশ থেকে নিশি বলল, কে কল করেছে? সিরাত পুনরায় বলল, কে বলছেন? সাথে সাথে অপর পাশের ব্যক্তি কল কেটে দিল। সিরাতের খুব বিরক্ত লাগলো। নিশি জিজ্ঞেস করলো, কে কল দিয়েছে? সিরাত বিরক্তির ছাপ মুখে স্পষ্ট রেখে শুয়ে নির্বিকার কণ্ঠে বলল, জানি না, কিছু তো বলো না। সিরাতকে বিরক্ত দেখে নিশি আর কিছু বলল না, শুয়ে পড়ল। সিরাতের মনে একবারের জন্য মনে হয়েছিল হয়তো আহনাব ফোন দিয়েছে, কিন্তু আহনাব দেয়নি। ভাবতে খানিকটা খারাপ লাগলো। পর মুহূর্তে নিজেকে সামলিয়ে ভাবলো, আমার কেন খারাপ লাগছে? আমার এমন ভাবনা হওয়াটাই ভুল ছিল। উনি কেন আমাকে ফোন দিবেন? তারপরও কোথাও যেন খারাপ লাগা কাজ করছে। আর কিছু ভাবলো না সিরাত। নিজের অজান্তেই মনের কোণ থেকে এক চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। সকাল 10টার দিকে সিরাতের চাচার বাসায় হাজির হন নাদিয়া বেগম। ততক্ষণে সিরাতের চাচা চাচি বাসায় চলে এসেছিলেন। নাদিয়া বেগম কিছু সময় বসে সিরাতকে নিয়ে চলে আসেন। সিরাত নিজের রুমে এসে লাগেজ থেকে একটা সুতির 3 পিস নিয়ে পিছনে ঘুরতে দেখলো আহনাব দাঁড়িয়ে রয়েছে।
সিরাত থতমতে খেয়ে গেল। উনি এখানে, কিন্তু ওনার তো আরো 3 দিন পর বাসায় আসার কথা ছিল। আহনাফ অদ্ভুতভাবে সিরাতের দিকে তাকিয়ে আছে, তা দেখে সিরাত ইতস্তত করে বলল, কিছু বলবেন? আহনাফ কিছু বলল না, রুম থেকে বেরিয়ে আসলো। সিরাত আহনাফের যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে একটা দীর্ঘশ্বাস ফেলে ওয়াশরুমে চলে গেল। বাইরে প্রচুর গরম, ঘেমে একাকার হয়ে গেছিল সিরাত, যার জন্য টানা 1 ঘন্টা গোসল করে বের হলো। সিরাত বের হয়ে দেখলো আহনাফ সোফায় বসে কোলের উপর বালিশ রেখে তারপর ল্যাপটপ রেখে কিছু একটা করছে। তখনই আহনাফ সিরাতের দিকে তাকালো। সিরাত চমকে উঠল। আহনাফ বিরক্ত মাখা কণ্ঠে বলল, গোসল করতে এত সময় লাগে বুঝি? মা তোমার জন্য অনেক সময় অপেক্ষা করেছে। সিরাত হন্তদন্ত হয়ে বলল, আমি এক্ষুনি যাচ্ছি। কথাটা বলে সিরাত যেতে নিলে আহনাফ বলে উঠল, দাঁড়াও, কোথায় যাচ্ছ? মা নিচে নেই, তারা বেরিয়ে পড়েছে। তোমার মতো কাণ্ড জ্ঞানহীনের জন্য আর কত সময় অপেক্ষা করবে? আমি চলে যেতে বলেছি। সিরাত হতাশ হয়ে আহনাফের দিকে তাকালো। মনে মনে নিজের উপর রাগ লাগছে। সে তো জানতো তারা এখন বের হবে গ্রামের বাড়ির উদ্দেশ্যে, তাও কেন সিরাত এত সময় নিয়ে গোসল করলো? তার আরো আগে বের হওয়া উচিত ছিল। নিজের উপর রাগ লাগছে অনেক। আহনাফ পুনরায় নিজের কাজে ব্যস্ত হয়ে গেল। সিরাতের মাথায় পেঁচানো তোয়ালে খুলে বারান্দায় মেলে দিয়ে আসলো। তারপর ধোয়া ভিজা কাপড় চোপড়ের বালতি নিয়ে ছাদে চলে আসলো। ছাদে কাপড় চোপড় মেলে দিয়ে একপাশে এসে দাঁড়ালো। আকাশে কালো মেঘ, তবুও রোদ আছে, তার মধ্যে রয়েছে নির্মল বাতাস, যা সিরাতের চুলকে বারবার স্পর্শ করে এলোমেলো করে দিচ্ছে। সিরাত খানিকক্ষণ ছাদে দাঁড়িয়ে রইল। পরিবেশটা তার অনেক ভালো লাগছে। এর আগে 2 বার ছাদে এসেছিল, তখন প্রচন্ড রোদ ছিল। আজকে রোদের তাপ কম। কিছু সময়ের মধ্যে চোখের পলকে ঝুম করে বৃষ্টি নামলো। সিরাত দ্রুত মেলে দেওয়া কাপড় চোপড় নামিয়ে পুনরায় বালতিতে রাখলো। তারপর সিঁড়ির কাছ দিয়ে রেখে আসলো। আজকে সিরাতের বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছে অনেক। 7-5 না ভেবে ছাদের মাঝখানে গিয়ে দাঁড়ালো। মিনিট 10 পর নেমে আসলো। তার অনেক ঠান্ডা লাগছে, না হলে আরো অনেক সময় ভিজবার ইচ্ছা ছিল। সিরাত রুমে ধীর পায়ে ঢুকে চারপাশে নজর বুলালো। আহনাফ রুমের কোথাও নেই। সিরাত স্বস্তির নিঃশ্বাস ফেল। হাতের বালতি বারান্দায় রেখে দ্রুত লাগেজের ভিতর থেকে কামিজ বের করলো। তখনই আহনাফের কণ্ঠ শুনে থমকে গেল সিরাত। চুপ করে রইল। আহনাফ পুনরায় পড়ল, এই অবেলায় বৃষ্টিতে কেন ভিজেছ? সিরাত উঠে দাঁড়িয়ে পড়ল। আর 1 মিনিটও দাঁড়ালো না, দ্রুত ওয়াশরুমে চলে গেল। আহনাফের এভাবে দাঁড়িয়ে থাকাতে অনেকটা লজ্জা লাগছিল সিরাতের। পুরো ভিজে রয়েছে সে। খানিক সময় পুনরায় গোসল করে বের হলো সিরাত। সিরাত বের হতেই আহনাফ রাগান্বিত কণ্ঠে বলল, গাধা নাকি তুমি? বৃষ্টিতে ভিজে এখন আবার এত সময় নিয়ে গোসল করলে কেন? 1 ঘন্টা গোসল করি তো বৃষ্টিতে ভিজেছ, তাহলে এখন আবার এত সময় কেন গোসল করলে? ঠান্ডা লাগে যদি? আহনাফের শেষ কথাটা শুনে থমকে গেল সিরাত। সিরাতকে চুপ থাকতে দেখে আহনাফ দ্বিগুণ রাগ দেখিয়ে বলল, কথা বলছো না কেন? কথাটা খানিকটা জোরে বলেছে আহনাফ, যার কারণে কেঁপে উঠল সিরাত। পর মুহূর্তেই সেদিন রাতের কথা মনে পড়তেই সিরাত রাগ দেখিয়ে বলল, আমার ঠান্ডা লাগলে তাতে আপনার কি? আমার আপনাকে নিয়ে ভাবতে হবে না। আহনাফ অবাক হয়ে গেল সিরাতের কথায়। রাগের আভা তার মুখ থেকে বিলীন হয়ে গেল। কিছু বলতে নিলেও আর কিছু বলল না। সিরাত বারান্দায় চলে আসলো। তার অনেক রাগ লাগছে। সেদিন আহনাফ যেভাবে বিবেকহীনের মতো রাতে রাস্তায় রেখে এসেছিল, এখন তার বিবেকবোধ কোথা থেকে আসছে? এখনো বিবেকবোধ থাকার দরকার নেই। সিরাত বারান্দায় ভিজা কাপড় চোপড় মেলে দিয়ে রুমে আসলো। রুমে আসতেই সিরাত চমকে উঠল। আহনাফ সিরাতকে আসতে দেখে বলল, দ্রুত খেতে আসো, বেলা অনেক হয়ে গেছে। কথাটা বলে আহনাফ রুম থেকে চলে গেল। সিরাত কতক্ষণ আহনাফের যাওয়ার পানে তাকিয়ে থেকে নিচে নেমে আসলো। খাবার টেবিলের সামনে আসতেই সিরাত অবাক নয়নে আহনাফের দিকে তাকালো। আহনাফ তা দেখে সিরাতকে বলল, দ্রুত খেতে বসো। সিরাত আহনাফের কথা অনুযায়ী চেয়ার টেনে বসে পড়ল। বিস্মিত সে। আহনাফ সিরাতের সামনে একটা প্লেট নিয়ে ভাত বাড়ল, তাতে তরকারি দিয়ে নিচে সিরাতের বিপরীতে পাশের চেয়ারে বসলো। আহনাফ সব খাবার গরম করে টেবিলে সাজিয়ে রেখেছে। নাদিয়া বেগম আগে সিরাতকে বলেছিল রান্না করা আছে, শুধু গরম করে নিলেই হবে। কিন্তু সিরাত আহনাফকে দেখে বিস্মিত। আহনাফ প্লেটের দিকে তাকিয়ে খাবার খেতে খেতে বলল, আমার দিকে আর একবারও তাকিয়ে থাকলে চোখ তুলে ফেলবো তোমার। দ্রুত খাও, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। সিরাত দ্রুত প্লেটের দিকে তাকালো। এখন তার অনেক অস্বস্তি লাগছে। এত সময় আহনাফের দিকে তাকিয়েছিল। আহনাফ কি ভাবলো ভেবে অস্বস্তিতে তুলতে পারছে না সে।
স্তব্ধ হয়ে বসে রয়েছে। আহনাফ এভাবে সিরাতকে বসে থাকতে দেখে নির্বিকার কণ্ঠে বলল, তোমার কি খাবার পছন্দ হয়নি? সিরাত প্লেটের দিকে তাকিয়ে দুই পাশে মাথা নাড়ল। আহনাফ ব্যস্ত হয়ে বলল, তাহলে খাচ্ছ না কেন? সিরাতের দিকে তাকিয়ে পড়ল। আহনাফের কপালে সরু ভাঁজ পড়ল সিরাতের কথা শুনে। সিরাত খাওয়া শুরু করলো। আহনাফের কপালের ভাঁজ সোজা হয়ে গেল। সেও খাওয়া শুরু করলো। খাওয়ার ভিতর তাদের দুজনের মধ্যে আর কোনো কথা হয়নি। খাওয়া আগে আহনাফের শেষ হয়। সে সবকিছু রান্নাঘরে নিয়ে গুছিয়ে রাখে। তারপর উপরে গিয়ে কিছু ফাইল নিয়ে নিচে আসে। এক পলক সিরাতের দিকে তাকিয়ে সোফায় বসে পড়ে। হাতের ফাইলগুলো সামনে ছোট টেবিলের উপর রেখে মনোযোগ সহকারে দেখা শুরু করে। সিরাত খাওয়া শেষে রান্নাঘরে গিয়ে দেখে আহনাফ সব এঁটো থালা বাসন ধুয়ে রেখেছে। সিরাত নিজের প্লেট ধুয়ে রান্নাঘর থেকে বের হতে দেখে আহনাফ সোফায় বসে মনোযোগ দিয়ে ফাইল পড়ছে। সিরাত একটা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে উপরে চলে আসলো। আহনাফ রুমে থাকলে তো এই দুপুর তাকে নিচের সোফায় বসে কাটাতে হতো। সিরাত রুমে এসে একটা কাঁথা গায়ে মুড়িয়ে শুয়ে পড়ল। গুটি সুটি মেরে শুয়ে আছে সে। অনেক শীত লাগছে তার। এভাবে শুয়ে একসময় ঘুমিয়ে পড়ল সিরাত। ঘুম ভাঙতেই চারপাশে তাকিয়ে দেখলো রুম অন্ধকার, হয়তো সন্ধ্যা হয়ে গিয়েছে। সিরাত অনেক কষ্টে উঠে বসলো। মাথা অনেক ভার হয়ে রয়েছে তার। অনেক কষ্টে বিছানা থেকে নামলো। গা গরম অনুভব করছে। রুমের লাইট জ্বালিয়ে দেখলো রুমে কোথাও পানি নেই। অনেক তৃষ্ণা পেয়েছে তার। গলা শুকিয়ে কাঠ হয়ে রয়েছে। শরীরে একটু শক্তি পাচ্ছে না যে নিচে গিয়ে পানি খাবে। তবুও নিচে চলে আসলো। সোফার দিকে তাকিয়ে দেখলো আহনাফ নেই। ধীর পায়ে খাবার টেবিলের দিকে এগিয়ে আসলো। কাপা কাপা হাতে জগ দিয়ে পানি ঢাললো গ্লাসে। পানি খেয়ে গ্লাস টেবিলে রেখে পিছনে ফিরতে নিলে মাথা ঘুরিয়ে আনলো। টেবিলে হাত ঠেকিয়ে নিজেকে সামলালো। কিছু সময় দাঁড়িয়ে থেকে যেতে উদ্যত হতেই পা বাড়াতেই ঘুরে পড়ে যেতে নিল। তখনই কেউ তাকে বাহুর ডরে আবদ্ধ করে নিল। সিরাত পিটপিট করে চোখ মেলে তাকিয়ে দেখলো আহনাফ তাকে ধরে রেখেছে। আহনাফ এক হাতে উঠিয়ে সিরাতের কপালে রাখলো। গা জ্বরে পুড়ে যাচ্ছে। অষ্টদর কাঁপছে তার। আহনাফ পাজা কোলে করে সিরাতকে নিয়ে উপরের রুমে চলে আসলো। সিরাতকে বিছানায় শুয়ে দিয়ে কাঁথা গায়ে দিয়ে দিল। ডর থেকে থার্মোমিটার নিয়ে এসে সিরাতের পাশে বসলো। জ্বর মেপে দেখলো 103 ডিগ্রি ফারেনহাইট। আহনাফ ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 7:30 বাজে। দ্রুত নিচে গিয়ে একটা বাটিতে পানি আর রুমাল নিয়ে আসলো। পানি ভর্তি বাটি বিছানার পাশের টেবিলে রাখলো। রুমাল ভাঁজ করে পানিতে ভিজিয়ে নিংড়ে সিরাতের কপালের উপর রাখলো। কিছু সময় পর রুমাল আবার পানিতে ভিজিয়ে সিরাতের কপালে রাখলো। খানিক সময় এমন করতে থাকলো আহনাফ। মনে হচ্ছে জ্বর অনেকটা কমেছে। পুনরায় থার্মোমিটার দিয়ে জ্বর মাপলো। 101 থেকে 102 এর মাঝামাঝি। আহনাফ নিচে এসে সিরাতের জন্য স্যুপ রান্না করলো। 10 থেকে 15 মিনিট পর স্যুপের বাটি নিয়ে রুমে আসলো। সিরাত চুপচাপ শুয়েছিল। আহনাফ বিছানার পাশে দাঁড়িয়ে পড়লো। উঠে বসো, তাড়াতাড়ি খেয়ে ওষুধ খেয়ে নাও। সিরাত আহনাফের কথা কর্ণখুর করলো ঠিকই, কিন্তু উঠে বসলো না। ঠায় শুয়ে রয়েছে। আহনাফ ভুরু কুঁচকে বিরক্তি নিয়ে বলল, এই মেয়ে, কি বলছি শুনতে পাওনি? সিরাত চোখে মুখে ভাঁজ ফেলে আহনাফের দিকে তাকালো। আহনাফ বিরক্তি নিয়ে সিরাতের দিকে তাকিয়ে রয়েছে। সিরাত উঠে বসার চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হলো। আহনাফ সুপের বাটি বিছানার পাশের টেবিলের উপর রাখলো। সিরাতের দিকে ঝুঁকে হাত ধরে টেনে উঠালো। একটা বালিশ সিরাতের পিঠের পিছনে দিয়ে দিল। সিরাত পিঠ থেকে বসে রয়েছে। আহনাফ সিরাতের সামনে বসে সুপের বাটি তার দিকে এগিয়ে খেতে ইশারা করলো। সিরাত হাত বাড়িয়ে বাটি নিজের হাতে নিতে নিলে আহনাফ শান্ত কণ্ঠে বলল, তোমাকে ধরতে হবে না, আমি বাটি ধরে রেখেছি, তুমি খাও। সিরাত উপর নিচে মাথা নাড়িয়ে কাপা কাপা হাতে চামচ ধরল। কিছুতেই শক্তি পাচ্ছে না সে। আহনাফ সিরাতের হাত ধরে পড়ল। থাক, তুমি পারবে না, আমি খাইয়ে দিচ্ছি। সিরাত ট্যাপ ট্যাপ করে আহনাফের দিকে তাকালো। আহনাফ সিরাতের হাত সরিয়ে দিয়ে নিজে খাইয়ে দিতে লাগলো। সিরাত চুপচাপ খেতে থাকলো। 3 চামচ খেয়ে সিরাত বাধা দিয়ে পড়ল, আর খাবো না। আহনাফ চোখ রাঙিয়ে পড়ল। সম্পূর্ণটুকু খেতে হবে। সিরাত অনিচ্ছা সত্ত্বেও আরো 2 বার খেলো। তারপর আবার বাধা দিয়ে পড়ল, আর খেতে পারবে না সে। আহনাফ আর কিছু বলেনি। ওষুধ আর পানির গ্লাস এগিয়ে দিল সিরাতের দিকে। সিরাত ওষুধ ও পানির গ্লাস হাতে নিল। ওষুধ খেয়ে পানির গ্লাস পুনরায় আহনাফের দিকে এগিয়ে দিল। আহনাফ গ্লাস হাতে নিয়ে উঠে দাঁড়ালো। নির্বিকার কণ্ঠে বলল, শুয়ে ঘুমিয়ে যাও, জ্বর কমে যাবে। বলেই আহনাফ সুপের বাটি আর পানির গ্লাস নিয়ে নিচে নেমে আসলো। সিরাত সোজা হয়ে বসে পিঠের নিচের বালিশ মাথার নিচে দিয়ে শুয়ে পড়ল। শুয়ে শুয়ে আনমনেই আহনাফের কথা ভাবতে লাগলো। আহনাফের যত্ন নেওয়া তার কাছে ভালো লাগছে। আনমনে হেসে উঠল সিরাত। আহনাফ সোফায় বসে রয়েছে।
রুমের হালকা আলোয় আলোকিত সবকিছু। আহনাফ সোফায় বসে রয়েছে। রাত 3টে বাজে এখন। এত সময় সে কিছু কাজ করতেছিল, আর কিছু সময় পর পর সিরাতের কপালে হাত দিয়ে দেখছে জ্বর বাড়ছে কিনা। আহনাফ আবার উঠে সিরাতের কাছে গেল। সিরাত কুচি সুটি মেরে গায়ে কাঁথা মুড়িয়ে শুয়ে রয়েছে। জ্বরের প্রভাব অনেকটাই মুখে স্পষ্ট ফুটে উঠেছে। ফ্যাকাশে হয়ে রয়েছে মুখশ্রী, মুখে অসুস্থতার ছাপ স্পষ্ট। শুষ্ক ঠোঁট অনবরত কাঁপছে তার। তারপরও মুখে অদ্ভুত এক মায়া বিরাজ করছে। আহনাফ এক দৃষ্টিতে কিছু সময় সিরাতের দিকে তাকিয়ে রইল। সিরাতের দিকে একটু ঝুঁকে কপালে হাত রাখলো। হাত পুড়ে উঠল তার। আবার অনেক জ্বর উঠেছে সিরাতের। এত সময় গোসল করে পর বৃষ্টিতে ভিজার কি দরকার ছিল ভেবে বিরক্ত মুখে তাকালো সিরাতের দিকে। তারপর বলল, আসলেই গাধা একটা। বলে দ্রুত আবার পানি ভর্তি বাটি আর রুমাল নিয়ে এসে জলপট্টি দিতে লাগলো। ঘন্টা খানেক পর জ্বর নামলো সিরাতের। আহনাফ স্বস্তির নিঃশ্বাস ছাড়লো। কপাল থেকে রুমাল উঠিয়ে বাটির পাশে রাখলো। নিচে বসে বিছানার উপর এক হাত রেখে তার উপর মাথা দিয়ে আদশা হয়ে রইল। আরেক হাত দিয়ে সিরাতের কপালের উপর দিয়ে